সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিসেফ এর অনলাইন টক শোতে। প্রতি শনিবার আমরা কমিউনিটি বা একটি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আমরা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে বিশেষ কিছু আমাদের যে গবেষণা বা প্রায়োগিক গবেষণার যে ভাবনা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজকে কয়েকজন বেশ আমাদের যারা আজকে অতিথি আছেন তারা সবাই স্বনামধন্য এবং সবাই এই সেক্টরে, আমাদের বাংলাদেশের ফিশারিজ সেক্টরে তাদেরকে আমরা দিকপাল হিসাবে আমরা জানি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর সৈয়দ আরিফ আজাদ, যিনি মৎস্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক ছিলেন। একই সাথে আমাদের সাথে আরেকজন মহাপরিচালক আমাদের সাথে উপস্থিত আছেন, বিএফআরআই মহাপরিচালক ডক্টর এম গোলাম হোসেন, যিনি বর্তমানে এশিয়া রিজিওনাল কোঅর্ডিনেটর ইউএসআইডির ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি ইউএসএ, সেটার দায়িত্ব পালন করছেন। এবং ফর্মার কি ফিশারিজ এক্সপার্ট ইউ বাংলাদেশ জয়েন্ট কোলাবোরেশন অন ব্লু ইকোনমি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, সেখানে উনি কাজ করেছেন, তার সম্পৃক্ততা ছিল এক্সপার্ট হিসাবে। এবং আমি একটু আগে বলেছি যে উনি বিএফআরআই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন। আমাদের সাথে আরো উপস্থিত আছেন আজকে এবিএম শামসুল আলম, যাকে আমরা বাদল ভাই হিসাবে সবাই জানি, যিনি প্রায় 30 বছর ধরে এই মৎস্য সেক্টরে অবদান রেখে যাচ্ছেন। ওনার আরো পরিচয় হচ্ছে যে উনি বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল। আমি আবার একটু বলে রাখি যে আমাদের এই তেলাপিয়া ফাউন্ডেশনের আজকে প্রেসিডেন্ট যিনি ডক্টর গোলাম হোসেন, উনি স্যারও আমাদের সাথেই আছেন। আজকে আমরা দুজনকেই পেলাম এখানে। শামসুল আলম ভাই, ওনার আরেকটি পরিচয় হচ্ছে যে বাংলাদেশে যে মেকানাইজড অ্যাগ্রিকালচারের যে প্রচলন, বা উনি এটা একটি প্রবক্তা হিসাবে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন, বা আমাদেরকে বাংলাদেশে মৎস্য খাতে মেকানাইজেশনের যে ধারাটি শুরু হয়েছে সেটিরও নেতৃত্ব উনি দিয়েছিলেন। আরএস নামে আমরা যে প্রযুক্তির কথা জানি, সেই প্রযুক্তিটি উনি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন। সুতরাং আজকে আমরা খুবই অভিজ্ঞ এবং খুবই স্বনামধন্য আলোচকদেরকে আমাদের সাথে পেয়েছি। আমাদের সাথে যথারীতি উপস্থিত আছে আমাদের বিসেফ ফাউন্ডেশনের সভাপতি মহোদয়, আরেকজন লিভিং লিজেন্ড ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, দর্শক মন্ডলী আপনারা জানেন যে আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ যে অগ্রযাত্রা শুরু করেছে সেটি আরেকটি মাইল ফলক আমরা পূরণ করেছি। আমরা গত রাত্রে ঘোষণা এসেছে যে আমাদের উন্নয়নশীল দেশের উন্নত হওয়ার জন্য যে ইয়েগুলো দরকার ছিল, আমাদের ইন্ডিকেটর গুলোকে অ্যাচিভ করার দরকার ছিল, সেটিকে আমরা অ্যাচিভ করেছি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন নিজেদেরকে পরিচিত করছি, তখন এটি যেমন একটি সুখের খবর, একই সাথে এর সাথে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জও আমাদেরকে মুখোমুখি হতে হবে। কারণ উন্নয়নশীল দেশ হিসাবে আমাদেরকে অনেক বেশি প্রতিযোগিতামূলক বাজারে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমাদেরকে আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে উন্নয়নশীল দেশ হিসাবে। একই সাথে আমাদের সামনে আছে এসডিজি লক্ষ্য, যেগুলোকে আমাদের পূরণের জন্য আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছে। আমরা সবাই জানি আমাদের এই সরকার কৃষি বান্ধব একটি সরকার। আমাদের গত 50 বছরের যে আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতার 50 বছরের পূর্তি উপলক্ষে আমরা আসলে এই মৎস্য খাতে এবং কৃষি খাতে অনেকগুলো মাইল ফলকই আমরা অর্জন করেছি। সো আমরা এই জায়গাগুলো নিয়ে যেমন আমরা খুবই আনন্দিত, এবং এটিকে আরো বেশি একটা শক্ত ভিত তৈরি করার জন্য সামনে এগিয়ে যেতে হলে আমাদের আসলে কি করতে হবে, এবং আমাদের সেক্ষেত্রে আমাদের বিশেষ করে গবেষণা ভূমিকাটি নিয়েই আমরা আজকে আলোচনা করব। যে গবেষণাগুলো আমাদের দেশে হচ্ছে কৃষি খাতে, বিশেষ করে আজকে আসলে আমাদের প্যানেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা একটু বায়াস টু দা ফিশারি সেক্টর। সেখানে এই মৎস্য খাতে যে গবেষণাগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ইনস্টিটিউটে, সেগুলা কতটা প্রায়োগিক, কতটা আমাদেরকে আসলে আমাদের কাজে লাগছে, এবং আমাদের প্রয়োজন অনুযায়ী যেসব গবেষণা দরকার তার কতটা আমরা
গবেষণা সেই ক্ষেত্রে কতটুকু গবেষণা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আবারও আমাদের প্যানেলিস্টদেরকে আমন্ত্রণ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আমাদের আলোচনায় অংশগ্রহণের জন্য, তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রথমে আমি শুরু করব আমাদের প্রাক্তন মহাপরিচালক মৎস্য অধিদপ্তরের ডক্টর সৈয়দ আরিফ আজাদ স্যারকে দিয়ে, যিনি অনেক বড় একটা সময় এই মৎস্য খাতে তার অবদান রেখেছে। খুব রিসেন্টলি ওনার একটা তথ্যবহুল একটি পাবলিকেশন উনি করেছেন, যেটিতে আসলে উনি বাংলাদেশের ফিশারিজ এর যে ইতিহাস এবং এটির যে বিবর্তন, সেই বিষয়গুলোকে উনি তুলে ধরেছেন আমাদের সবাইকে একটা 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 জায়গা থেকে, যাতে আমরা এই তথ্যগুলো পেতে পারি, সেই জন্য একটা বড় পাবলিকেশন উনি করেছেন ওনার অভিজ্ঞতার আলোকে। আমি আরিফ আজাদ স্যারকে আসলে জানতে মানে যে বিষয়টি স্যারের দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে যে আপনি এই মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে সারা বাংলাদেশে যে মৎস্য ক্ষেত্রে যে উন্নয়ন বা এক্সটেনশনের যে কাজগুলো হয়েছে সেগুলোর সাথে আপনি আপনার নেতৃত্বে সেই কাজগুলো হয়েছে। আপনার নেতৃত্বে বেশ কিছু বড় গবেষণা আমরা জানি যে ইলিশ এবং অন্যান্য ক্ষেত্রে অনেক বড় বেশ কিছু কাজ হয়েছে। কিন্তু আমার আরেকটি আমরা যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে কৃষি খাতে গত কয়েক বছরে মৎস্য সেক্টরে একটা বিশাল বিপ্লব ঘটে গেছে। এই যে বিপ্লবের ক্ষেত্রে যে আমাদের কৃষকদের যে চাহিদা এবং আমাদের গ্রামীণ অর্থনীতি মানে পুনর্জীবনের জন্য, যে পুনর্জাগরণের জন্য যে বিষয়গুলো আসলে যে ধরনের গবেষণা, প্রায়োগিক গবেষণা দরকার, সেটি আসলে আমাদের দেশে কতটুকু হচ্ছে, এবং আপনি আপনার কাজ করতে গিয়ে আপনার কাছে কখনো কোনো জায়গায় মনে হচ্ছে কিনা যে আমাদের কোনো একটি সেক্টরে আরো বেশি গবেষণা দরকার, যেটি কৃষকদের জন্য কাজে লাগবে। আমাদের একাডেমিক রিসার্চ অনেক হচ্ছে, বিএফআরআই তে আমাদের অনেক বেশি আমাদের ভ্যারাইটি ডেভেলপমেন্ট বা অন্যান্য জায়গাগুলোতে মৌলিক কাজগুলো আমাদের হচ্ছে। কিন্তু আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আমাদের কি মানে মাঠ পর্যায়ে যে প্রয়োজনীয়তা গুলো, সেগুলোকে আমরা আসলে গবেষণার মাধ্যমে কতটুকু অ্যাড্রেস করতে পেরেছি, অথবা যদি বিষয়টিকে বলি যে যে গবেষণাগুলো হচ্ছে একাডেমিক্যালি, সেটিকে আমরা কতটুকু মাঠ পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। স্যার। ধন্যবাদ সম্মানীয় সঞ্চালক জনাব সাকিউল মিল্লাত মোর্শেদ। ইনি বাংলাদেশের কমিউনিটি ফ্লাড প্লেন ম্যানেজমেন্টের শীর্ষ উদ্যোক্তা এবং কমিউনিটি এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্টে বর্তমানে একজন প্রখ্যাত প্রবক্তা। আমি ধন্যবাদ জানাই আজকের এই আলোচনা আপনার এই সূত্রপাতের জন্য। আমাদের সম্মানীয় সভাপতি মহোদয় ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, সম্মানীয় আলোচক বৃন্দ এবং যারা দেখছেন বা শুনছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব। প্রথমে আমার মনে হয় বলে নেওয়া প্রয়োজন যে বাংলাদেশে স্বাধীনতা উত্তরকালে এ যাবৎকালে বাংলাদেশে যে বড় কয়েকটি অ্যাচিভমেন্ট হয়েছে, তার একটি হচ্ছে ফসল খাতের আমাদের বিশাল অর্জন। আমরা ভাতে চালে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, বাংলাদেশের প্রধান খাদ্য। এবং চিরায়ত ঐতিহ্য হিসেবে আমরা কিন্তু জানতাম যে বাংলাদেশের বাঙালিরা হচ্ছে ভাতে মাছে বাঙালি, যে দ্বিতীয় প্রধান খাদ্য উপাদান হিসেবে এবং প্রোটিনের প্রধান সোর্স হিসেবে মাছেও আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি 2016 সালে। এটা আমার মনে হয় যে একটা বিশ্ববাসীর জন্য, এই অঞ্চলের জন্য এবং বাংলাদেশিদের জন্য, সবার জন্য একটা সুসংবাদ। এবং আমরা আন্তর্জাতিকভাবে অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে এত কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও, যেখানে সব বিল ভরে যাচ্ছে, কীটনাশকের ব্যবহার হচ্ছে, আপনার কমিউনিটি পার্টিসিপেশন নাই ম্যানেজমেন্টে, যেখানে স্যাংচুয়ারি গুলো আমরা সবগুলা ঠিক মতো মেনটেন করতে পারছি না, যেখানে ট্রিকল ডাউন ইফেক্ট হচ্ছে পেস্টিসাইড এবং অন্যান্য ইনপুটের ব্যবহারের ক্রপ খাতের পানিতে, যেখানে কারেন্ট জালের ব্যবহার এখনো আমরা বন্ধ করতে পারি নাই, নানা ধরনের হাজারো সমস্যার মাঝেও কিন্তু ওয়ার্ল্ডে আমরা এখনো থার্ড ইন ওপেন ওয়াটার অ্যাকুয়াকালচার প্রোডাকশন। এটা একটা বিশাল অর্জন। এবং আমার মনে হয় যে এটার একটা অন্যতম নিয়ামক শক্তি হচ্ছে আমাদের ইলিশ।
ইলিশের উৎপাদন, এটা একটা বড় নিয়ামক শক্তি হিসাবে কাজ করেছে। কাজে আমাদের হয়তো অনেক জায়গায় দুর্বলতা রয়েছে, কিন্তু শক্তির জায়গাগুলোও কিন্তু বিশাল আমি বলবো। আপনি যে প্রশ্নগুলো করেছেন, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের যে গবেষণাগুলো হচ্ছে তার কতগুলো আসলে মাঠে গিয়েছে, এবং দ্বিতীয় আপনার প্রশ্ন ছিল যে আরো প্রায়োগিক গবেষণা হওয়ার প্রয়োজন রয়েছে কিনা, বা আমাদের ভবিষ্যতের জন্য কি করণীয়। দেখেন, আমি এই বিষয়ে আমি মনে করি সবচেয়ে ভালো, অভিজ্ঞ, দূরদর্শী এবং অ্যাপ্লিকেবল, নলেজেবল পার্সন হচ্ছেন ডক্টর গোলাম হোসেন। তিনি ভালো করে বলতে পারবেন। সদ্য গোলাম হোসেনের জন্য আমি প্রশ্নগুলো রেখে যাচ্ছি, তবে আমি আমার অভিজ্ঞতা থেকে দু একটা কথা বলব। প্রথম কথা হচ্ছে, আপনি দেখেন এই ক্ষুদ্র দেশে আমরা কিন্তু টাকা এন্তার খরচ করছি। বাংলাদেশে টাকার কিন্তু আসলে অভাব নাই, তাতে বোঝা যায় যে আমরা টাকা না থাকলে কিন্তু আমরা পদ্মা ব্রিজ করতে পারতাম না। এটা তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু খুব বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করি যে গবেষণার কথা মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবাই কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে কথা বলেন, দিক নির্দেশনা দেন, কিন্তু এই চুইয়ে পড়া অর্থনীতির মতো ফিশারি সেক্টরের যে গবেষণা, সেটাতে ইনভেস্টমেন্ট প্রায় আমি বলবো নাই। দেখেন, আর সেই বাজেটের অংশ যদি ফিশারিজ গবেষণায় দেখেন, এটা অনেকটা না থাকার মতোই। এরপরেও কিন্তু আমাদের বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন, এবং বাংলাদেশে আমি বলবো যে বিশাল একটা চেকলিস্ট রয়েছে, প্রায় 50-এরও বেশি বোধহয় উদ্ভাবন আমাদের রয়েছে বিএফআরআই এবং আমাদের একাডেমিশিয়ানসদের, এবং এগুলার ম্যাক্সিমামই কিন্তু ফিল্ডে ট্রান্সফার হয়েছে। একই সাথে আমি আরেকটা বিষয় বলবো যে আমাদের সিটিজেন সায়েন্টিস্ট রয়েছেন অনেক। এখন কিন্তু আমাদের অনেক সফল উদ্যোক্তা, প্রশিক্ষিত ব্যক্তি, তারা কিন্তু প্রাইভেট সেক্টরে কাজ করছেন, যদিও তাদের সেটা ম্যান্ডেট না, যদিও তাদের সেটা অথরাইজড না গবেষণা করা, এটা তাদের বিষয় না, কিন্তু এই সিটিজেন সায়েন্টিস্টরা কিন্তু সারা দেশে আমি বলবো যে পাবলিক সেক্টরের সাথে পাল্লা দিয়ে তারা কিন্তু এই প্রাইভেট সেক্টর, তারাও কিন্তু অনেক ডেভেলপমেন্টে অবদান রেখেছে। আবার অনেক কাজ হয়েছে যেগুলো আমরা এলাও করি না, যেগুলা মোটেও আপনার করা সমীচীন না, সে সমস্ত কাজও কিন্তু প্রাইভেট সেক্টরে হয়েছে। কাজে গবেষণার আপনি ফিল্ডে যদি ধরেন, তাহলে পাবলিক সেক্টরকে যেমন বিবেচনা আনতে হবে, এই প্রাইভেট সেক্টরের এই বিষয়গুলো কিন্তু বিবেচনা আনতে হবে। আজকে দেখেন, রুকা নামে কোনো মাছ আমরা জীবনে কোনোদিন আগে শুনেছি? এই 80-র দশকের মাঝামাঝি এসে 90-এর দশকের দিকে আমরা একটা মাছের নাম শুনলাম। আমি বাজারে গেলাম, জিজ্ঞেস করলাম যে ভাই, এই মাছ তো আমি চিনি না, এটা নাইদার রুই নর আপনার কাতলা। বললো যে স্যার, এটা হচ্ছে রুকা মাছ। এই রুকা মাছটা কিভাবে আসলো, এই প্রশ্ন কিন্তু লাখ টাকার প্রশ্ন। এটা পাবলিক সেক্টর অ্যালাউ করে নাই, গভর্নমেন্ট পারমিশন দেয় নাই, কিন্তু এই হাইব্রিডাইজেশন কিন্তু হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো জনাব গোলাম হোসেন মানে শতগুণ আমার চেয়ে ভালো বলতে পারে। তো বিষয় হচ্ছে যে অনেক কাজ আমাদের ইচ্ছার মতো হচ্ছে, আবার কিছু কিছু কাজ আমাদের ইচ্ছার বিরুদ্ধেও হচ্ছে, কিন্তু সেগুলা কিন্তু বাংলাদেশের মাটি এবং পানিতে খাপ খাইয়ে গেছে, আমাদের পরিবেশে অ্যাডাপ্টিভ হয়ে গেছে। এবং একসময় আমরা এই থাই কই নিয়ে অনেক প্রশ্ন এবং অনেক সমালোচনা করেছি। মারা গেছেন আমাদের একজন সম্মানীয় গবেষক ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ে, উনি প্রথম একটা মৌলিক গবেষণা করেছিলেন এই কই মাছ নিয়ে। আমি তাকে প্রশ্ন করলাম একবার যে এইটার যে মরফোলজি, আপনার বাংলাদেশের কই এবং থাইয়ের কইয়ের মরফোলজির কি ডিফারেন্স? উনি বললেন যে না, খুব বেশি একটা ডিফারেন্স নাই, ওদের নোটোকর্ডের মধ্যে এক জায়গায় সম্ভবত বলেছিলেন উনি 31টা ইয়ে আছে, আর একটার মধ্যে হচ্ছে 32টা, এই বেসিক ডিফারেন্স, আর হচ্ছে অন্য কোনো টেক্সচারাল কোনো ডিফারেন্স। এটা আমাদের অ্যাক্লিমেটাইজড হয়ে আমাদের কালচারে এটা চলে আসতে পারে। এবং তাতে কোনো বিধিনিষেধ নাই। তো যাই হোক, এ ধরনের অনেক কাজ হয়েছে। আমাদের এই যে শোল দেখেন, থাইল্যান্ডের শোল মাছ চলে এসছে, এবং বাংলাদেশের শোল কোনটা বাংলাদেশের এখন কোনটা থাইল্যান্ডের, এটা যারা একটু চোখ কান যাদের খোলা না,
তাদের বাজারে গেলে কিন্তু এগুলো আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট, মনে হয় দুইটাই কিন্তু আমাদের দেশের শোল মাছের মতো। এই জিনিসগুলো ঘটছে বাংলাদেশে, এবং আমি বলবো যে এই নিয়ন্ত্রণটা রাখার কথা ছিল ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এর, সেইভাবে কিন্তু ভিজিলেন্সটা করা সম্ভব হয় নাই, আমরা করতে পারি নাই। এই দায়ভার অবশ্যই আমাদের নিতে হবে। এবং চোরাই পথে অনেক মাছ বাংলাদেশে চলে এসছে, যে মাছগুলা সরকার এলাও করে নাই, সেগুলা নিয়েও গবেষণা হয়েছে এবং সেগুলো মার্কেটে চলে আসছে। বিষয় হচ্ছে যে আপনার মার্কেট ডেভেলপমেন্ট এবং মার্কেট ডিমান্ড, এটা যেমন একটা উন্মুক্ত অর্থনীতিতে একটা বিকাশমান বিষয়, আপনি আসলে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে। অপরদিকে এখানে আমাদের ম্যান পাওয়ারের দুর্বলতা, আমাদের প্ল্যানিং এর কিছু দুর্বলতা, সব মিলিয়ে আমরা যে কাঙ্ক্ষিত লেভেলের গবেষণা সেটা কিন্তু আমরা আসলে অনেকগুলাই করতে পারছি না। আজকে দেখেন, আমরা ইন্ডিয়া বাংলাদেশের একটা জয়েন্ট কমিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে, সেটা হচ্ছে ফিশারিজ কমিটি। এটা আমরা আমার আমলে আমি সম্ভবত তিনটা মিটিং করেছি, এবং এই প্রত্যেকটা মিটিং এরই একটা অন্যতম এজেন্ডা ছিল তাদের জয়ন্তী রুই আনা। জয়ন্তী রুইয়ের জন্য আমরা মানে হুমড়ি খেয়ে পড়েছিলাম এক সময়। এখন এটা অবশ্য তেমন আর ব্যাপকভাবে আলোচিত হচ্ছে না। ইন্ডিয়া ওয়াজ ভেরি রিলাক্টেন্ট টু সাপ্লাই আস দ্য জয়ন্তী। তো আমরা কথা হচ্ছে যে আমরা তো যাত্রা করেছি সেই 84-এ, বিএফআরআই যাত্রা করেছে 84-এ, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ চাঁদপুরে গবেষণা করছে। তো আমরা কেন এই জয়ন্তীর মতো একটা জাত করতে পারলাম না, এটা অনেকেই প্রশ্ন করেন। কিন্তু আমি বিশ্বাস করি যে জিন ম্যানিপুলেশন করে বা ডেভেলপমেন্ট প্রয়াসে বাংলাদেশের রুইয়েরও কিন্তু জান প্লাজম ডেভেলপমেন্ট হয়েছে, এবং সেটা ডক্টর গোলাম হোসেন সাহেবের হাত ধরেই। আমার মনে আছে আমি যখন ময়মনসিংহে ডিএফও ছিলাম, উনি প্রথম সম্ভবত 10% ইফিসিয়েন্সি বেশি একটা রুইয়ের জাত, সেইটার পোনা সম্ভবঞ্জ ফার্মে আমার কাছে হস্তান্তর করেছিলেন এবং আমি রিসিভ করেছিলাম। কিন্তু সেইটা তেমন ভাবে বিকাশ লাভ করে নাই। আমরা কতগুলা মাল্টিপ্লিকেশন সেন্টার ঠিক করেছিলাম, ব্রুড ব্যাংক, এবং সেইখানে আমরা এই বীজ সাপ্লাইও দিয়েছিলাম। কিন্তু প্রাইভেট সেক্টরে এই রেজাল্টটা তেমন ভাবে ট্রিকল ডাউন ইফেক্টটা সেইভাবে চোখে পড়ে নাই, যে আমাদের রুই মাছের অমুক জাতটা 10% বা 8% বা 7% বেশি ইফিসিয়েন্ট হয়েছে। এটা যেমন চোখে পড়ে নাই আমাদের একজন লেম্যান হিসেবে, অপরদিকে এই নিয়ে কিন্তু তেমন একটা বিএফআরআই অ্যাপ্লাইড গবেষণাও হয় নাই। এই যে মাছটা তারা দিলেন, এই মাছটা কতজনের কাছে গেল, কিভাবে এটা বিস্তার লাভ করলো, কতজন এটা অ্যাপ্লাই করলেন, কতজন এটা রেজাল্ট দেখলেন, এটার কিন্তু কোনো তেমন একটা পাবলিকেশন আমার জানা মতে নাই এবং প্রকাশ হয়নি। যার ফলে এই যে অ্যাচিভমেন্ট গুলা, বিএফআর এর অনেক অ্যাচিভমেন্ট কিন্তু জনারণ্যে সেইভাবে প্রকাশিত বা বিকশিত হতে পারে নাই। এটার একটা কারণ বোধ করি হতে পারে যে রিসার্চ এবং এক্সটেনশনের মধ্যে লিঙ্কেজের হয়তো আমাদের কোথাও একটা দুর্বলতা রয়ে গেছে। কারণ এই জিনিসটা করতে হইলে এই দুইটা পার্টকে মিলে করতে হবে, এটা শুধু রিসার্চের পক্ষে সম্ভব না। এখানে রিসার্চের পাশাপাশি এক্সটেনশন উইংটা যদি ঠিকমতো সাপোর্ট দেয়, তারা ডাটা কালেকশন করে, এই ডাটা তারা প্রোভাইড করে, তাহলে পরে কিন্তু আপনার এই কাজটা করা সম্ভব। এট দ্য সেম টাইম বিএফআরআই নিজের উদ্যোগেও কিন্তু তারা এইগুলা যাচাই বাছাই করতে পারত। যাই হোক, কাজ হচ্ছে, এবং আমাদের দেখেন বিএফআরআই সম্প্রতি একটা বিশাল কাজ করেছে, সেটা হচ্ছে তারা একটা জিন পুল প্রতিষ্ঠা করেছে। এটা একটা বিশাল উদ্যোগ এবং এটা খুব সহজ কাজ না। বাংলাদেশে 260টা প্রজাতি আমরা বলেছেন অনেকেই, আমরা শুনেছি। আমরা একটা পাবলিকেশন করেছিলাম, এটা 2018 সালের গোড়ার দিকে আমি পাবলিশ করেছিলাম একটা বই, বাংলাদেশের স্বাদু পানির মাছ, একটা অ্যালবাম আমরা প্রকাশ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী 2017 সালে আমাদের একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে তোমরা মানে মানুষের বিজ্ঞানীদের জন্য বা একাডেমিশিয়ানসদের জন্য বই করো, তো পাবলিকের জন্য তো বই নাই। পাবলিকের জন্য একটা অ্যালবাম করতে, যে অ্যালবামে সহজে মানুষের ছবি দেখে মিলে মানুষ পড়তে পারতো। তখন আমরা একটা উদ্যোগ নিই এবং অনেকে আপনারা হয়তো অ্যালবামটা দেখেছেন। এটা ফার্স্ট আমি পাবলিশ করি সম্ভবত জানুয়ারিতে 2018 সালে, এবং সেখানে দেখবেন আমার যতদূর মনে পড়ে আমরা সারা বাংলাদেশে 80টা টিম করে, 80টা বা 84টা টিম করে আমরা ডাটা কালেকশন করেছি। কিন্তু 209টার বেশি প্রজাতি আমরা
মাছ এবং চিংড়ির মিলাইয়া পাই নাই। 209টা প্রজাতি পেয়েছিলাম, মানে চিংড়ি এবং মাছে মিলাইয়া। তাহলে পরে 260টা প্রজাতি তো বাংলাদেশে নাই, এবং 260টা প্রজাতি যেগুলো নাই সেগুলা পুনরুদ্ধারের জন্য কিন্তু বিএফআরআই আপ্রাণ চেষ্টা করছে, তারা সাধ্যমতো তারা কাজ করছে। এবং অনেকগুলা দেখেন আমাদের স্যাংচুয়ারির জন্য, এই গবেষণার জন্য, প্রাইভেট সেক্টরে এই সিটিজেন সায়েন্টিস্টদের জন্য তাদের অবদানে আজকে দেখুন খলসা মাছ বাজারে পাওয়া যাচ্ছে, পুঁটি মাছ প্রচুর পাওয়া যাচ্ছে, আজকে ট্যাংরা ফিরে আসছে, আজকে গুতুম মাছ বাজারে পাওয়া যায়, আজকে আপনার চিরকা মাছ বাজারে পাওয়া যায়। এগুলা কিন্তু রিভাইভ করেছে। এবং আমি বলবো যে এটা প্রায়োগিক গবেষণা এবং এক্সটেনশনের যে উদ্যোগগুলা, স্যাংচুয়ারি এবং অন্যান্য যে ইনিশিয়েটিভ গুলা, এগুলার ফসল কিন্তু এই কাজগুলা হয়েছে। তো আগামী দিনে কিন্তু আমাদের সবচেয়ে ফিশারিজের বড় দুর্বলতা রয়েছে আমাদের মেরিন ওয়াটার্স। মেরিকালচারে হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, এবং মেরিন ফিশারিজ ম্যানেজমেন্টে আমাদের বড় দুর্বলতা। এইটার রিসার্চের, মেরিন রিসার্চের জন্য আমাদের একটা বড় ঘাটতি ছিল একটা জাহাজ, সেটা 16 সাল থেকে কাজ করছে। এবং আপনাদের ফ্রিটজফ নানসেন বাংলাদেশে কিন্তু জরিপ করে গেছে, ঐতিহাসিক একটা জাহাজ নরওয়ের, সারা বিশ্বে তারা জরিপ কাজ করে, তারাও কিন্তু 2018 সালে একটা সেকেন্ডারি সার্ভে করেছে। তো উই আর ওয়েটিং টু পাবলিসাইজ দ্য রিপোর্ট। এগুলা পাবলিক করা দরকার, কারণ অ্যানালাইসিস নিয়ে তো শুধু মন্ত্রণালয়ে বসে থাকলে হবে না, এটা পাবলিক করতে হবে এবং করে মানুষকে জানাইতে হবে যে হোয়াট ইজ ইউর MSY, হোয়াট ইজ ইউর MEY, কেমন আপনার সাস্টেনেবল হারভেস্ট লেভেল কি হবে, MEY কি হবে। এই গবেষণা কিন্তু কোনো প্রাইভেট সেক্টরের পক্ষে করা সম্ভব না, এমনকি বিএফআরআই একার পক্ষেও সম্ভব না। এইটার জন্য আমরা একটা টিম করেছিলাম, সমস্ত ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটি গুলো মিলে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, বিএফআরআই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেরিন সায়েন্স ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফিশারিজের, এগুলা নিয়ে কিন্তু আমরা একটা বড় টিম করেছিলাম। তারা কিন্তু এই 2016 সাল থেকে এই সার্ভেটা করেছে, এবং এই সার্ভের রেজাল্টও কিন্তু আমরা মোটামুটি পেয়েছি। সেইটা এখন অ্যানালাইজ করা দরকার, এবং আমরা একটা ফিশারিজের একটা ম্যানেজমেন্ট প্ল্যান করা দরকার। এটা গেল একটা দিক মেরিন গবেষণার। অন্য দিকটা হচ্ছে অ্যাকোয়াকালচার, মেরিকালচারে আমাদের যে ব্যাপক সম্ভাবনাময় সিউইড, এটা নিয়ে এখন কাজ করছে বিএফআরআই। এই সিউইড নিয়ে একবার রশি টানাটানি হয়েছে, এটা কি এগ্রিকালচার মিনিস্ট্রির আন্ডারে হবে নাকি ফিশারিজ মিনিস্ট্রির আন্ডারে হবে? আমার কথা হচ্ছে যে এই দেশের সম্পদ কারা নেয়া, কিভাবে গবেষণা করবেন, সেটার চেয়েও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা পাবলিকের কাছে যাচ্ছে কিনা, এটার প্রোডাকশন হচ্ছে কিনা, এটার মার্কেটিং হচ্ছে কিনা, এইটা আমার ইকোনমিকে কন্ট্রিবিউট করছে কিনা, সেই জিনিসগুলো দেখা দরকার। এই রশি টানাটানি বন্ধ করা দরকার। এবং আমি মনে করি যে বেসিক্যালি ফিশারিজের ডেফিনেশন অনুযায়ী, অ্যাকোয়াকালচারের ডেফিনেশন অনুযায়ী, ইট ইজ দ্য প্রপার্টি রাইট অফ দ্য মিনিস্ট্রি অফ ফিশারিজ এন্ড লাইভস্টক, এবং অ্যাকর্ডিংলি বিএফআরআই কিন্তু এখন কাজ করছে। এইটার রেপ্লিকেশন হওয়া দরকার, কারণ সিউইড এর একটা ব্যাপক সম্ভাবনা বাংলাদেশে রয়ে গেছে। আর কেস কালচার অনেকেই বলেন, অনেকেই উদাহরণ টানেন যে বিশ্বে অনেক জায়গায় যে বিশাল বিশাল কেস করে সাগরে চাষ করে। আপনার কিন্তু এটা নিয়ে আরেকদিন আলোচনা হতে পারে। আমার মনে হয় যে সদ্য ডক্টর গুলাম হোসেন লিড দিতে পারেন এই আলোচনা। সেটা হচ্ছে যে বাংলাদেশের বঙ্গোপসাগরের যে ভূ প্রকৃতি, এটার যে এলিভেশন, এটা যে অ্যাবাইসাল লেয়ার, এবং এটার যে পানির যে আপনার কি বলে মরফোলজিক্যাল ক্যারেক্টার, ফিজিকো কেমিক্যাল ক্যারেক্টার, ইট ইজ নট লাইক আটলান্টিক, ইট ইজ নট লাইক প্যাসিফিক ওশান, এটা নট লাইক নরওয়েজিয়ান সি। আপনার এটা সম্পূর্ণ আলাদা, এবং এখানকার যে কি বলে টার্বিডিটি, এখানে টাইডাল ইফেক্ট, এগুলা ভিন্নতর। কাজে আপনার শুধু বললে হবে না যে নরওয়ে আমি বিশাল খাঁচা দেখে এসে এনে বসাই দেন, ইট ইজ নট লাইক দ্যাট। এখন আমাদের দেখতে হবে যে কোন এলাকাতে করার সময়। হ্যাঁ, কিছু কিছু এলাকা আছে এই কুতুবদিয়ার ডাউনে এবং আপনার এই টেকনাফের বামে, এই রিজিয়নটা কিছু জায়গাতে হয়তো আমরা এক্সপ্লোর করতে পারি, সেই এক্সপ্লোরেশনটা করা দরকার। এবং এটা নিয়ে অবশ্যই ব্লু ইকোনমিকে যদি আমরা হারনেস করতে চাই, এটা নিয়ে অবশ্যই আমাদের কাজ করা উচিত। কাজেই আমার মনে হয় যে আমরা অনেক কাজ যেমন করেছি, অনেক কাজ করতে হবে। আমাদের এই যে ইফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, এখন আমার মনে হয় মেজর দৃষ্টি এটা এইভাবে দেওয়া উচিত। আমরা যেমন গিফট তেলাপিয়া করে একটা বিপ্লব করেছি বাংলাদেশে, এটা লিডার হচ্ছেন ডক্টর গুলাম হোসেন। এই গিফট তেলাপিয়া যেভাবে বাংলাদেশকে আপনার খাদ্যে স্বয়ংবরতার দিকে এগিয়ে দিয়েছে, এখন রুই মাছ এখনো দেখেন মেজর কন্ট্রিবিউটার ইন অ্যাকোয়াকালচার কিন্তু স্টিল
ইন্ডিয়ান মেজর কার্প, নট ফাঙ্গাস। এবং এই জিনিসটা আমাদের বিবেচনায় রাখতে হবে যে এটার ইফিসিয়েন্সি, কাতলার গ্রোথ, রুইয়ের গ্রোথ, মৃগেলের গ্রোথ, এইটার ইফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, এই নিয়ে আমাদের কাজ করা দরকার। এবং এই বিষয়ে আমার মনে হয় যে মূল্যবান মতামত দিবেন ডক্টর গোলাম হোসেন। একটু দেখে যাবা। ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে আপনি অনেকগুলো তথ্য আমাদেরকে দিয়েছেন এবং বই দিবেন। আমি একটা কথা বলে শেষ করি, আমি একটা সেকেন্ড সময় নিই আপনাদের কাছ থেকে। স্যার, আমি একটা জিনিস, একটা মিনিট আপনার কাছ থেকে একটু সময় নিচ্ছি, একটা জিনিস আমি একটু দেখাইতে চাই। জি স্যার, কোনো অসুবিধা নেই। সন্তুষ্ট এবং ব্যাপকভাবে এই ক্রেডিট আমরা নিচ্ছি। ক্রেডিট নেওয়ার মতো কাজ অবশ্য হয়েছে, অস্বীকার করব না, কিন্তু এইটার আমি এখন খুঁজে পাবো না। যাই হোক, এই বইটাতে আমি লিপিবদ্ধ করেছি যে আমার ইলিশের থ্রেটটা কি। পৃষ্ঠা নাম্বারটা খুঁজে বের করতে আমার একটু সময় লাগবে। আমি ক্যাটাগরিক্যালি বলেছি যে শাহবাজপুর চ্যানেলে ল্যান্ড রিক্লেমেশনের জন্য একটা মেগা প্রজেক্ট বাংলাদেশ গভর্নমেন্ট নিয়েছে, এবং এই শাহবাজপুর চ্যানেলটা হচ্ছে ইলিশের অন্যতম মাইগ্রেটরি রুট। আপনারা যারা মাছ নিয়ে কাজ করেন তারা জানেন, এখানে যেভাবে চর হচ্ছে, মানে অ্যাক্রিডেশন হচ্ছে, এবং এখানে বিমানবন্দর সহ অনেক কিছুই হবে। আমি বলছি না যে এগুলোর প্রয়োজন নাই, আমি বলছি না যে আমাদের ল্যান্ড অ্যাক্রিডিশনের দরকার নাই, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশের জিডিপির 1% কন্ট্রিবিউটর হচ্ছে ইলিশ। আমাদের ইনল্যান্ড প্রোডাকশনের মেজর কন্ট্রিবিউটর হচ্ছে ইলিশ। আজকে ওয়ার্ল্ডে আমরা থার্ড হয়েছি, এটার মেজর কন্ট্রিবিউটর হচ্ছে ইলিশ, আমাদের জাতীয় মাছ। কাজেই এইটার প্রোডাকশনকে ব্যাহত করে এমন কোনো কাজ নিশ্চয়ই সরকারের কোনো মন্ত্রণালয় করবে, সেটা আমরা সমর্থন করব। আমরা করলে অবশ্যই বলবো সেখানে মিটিগেশন মেজার থাকতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট স্টাডি থাকতে হবে, কন্টিনিউয়াস স্টাডি। এটা নট যে আমরা 3 মাসের একটা স্টাডি করে বন্ধ করে দিলাম। এই রিজিয়নটা, এই শাহবাজপুর চ্যানেলে কি হচ্ছে আসলে, এইটা নিয়ে আমি ইমিডিয়েটলি অনুরোধ করব, এটা আমাদের বিএফআরআই এবং আমাদের যারা একাডেমিশিয়ানস আছেন, ইমিডিয়েটলি আমাদের এটা গবেষণা করা উচিত। আমি সদস্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, এই বইয়ের মধ্যে আমি রেফারেন্স দিয়ে লিখেছি যে কিভাবে এটা হচ্ছে, এবং এই গবেষণাটা যদি ঠিক মতো আমরা না করতে পারি, আগামী দিনের ইলিশ প্রোডাকশনে আমার মনে হয় একটা ব্যাপক চ্যালেঞ্জ আমাদের আসবে এবং ব্যাপক একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। কারণ এই মাইগ্রেটরি ফিশ তো আসলে বসে থাকবে না, সে জায়গা না পেলে অন্য দিক দিয়ে কিন্তু অন্য জায়গায় মাইগ্রেট করবে। এবং আন্দারমানিক চ্যানেল এটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এটা নিয়েও গবেষণা হওয়া দরকার। কতটুকু ব্লক হয়েছে, কতটুকু চর পড়ছে, কতটুকু মাইগ্রেটরি ব্লকেজ হয়েছে, এখানে ইকোফিশ কিছু কাজ করছে, ইকোফিশ কিছু কাজ করছে। আমার মনে হয় যে এটা বিএফআরআই এর সাথে আরো ইন্টিগ্রেশন হওয়া দরকার, এবং এটা একটা মেজর মানে থ্রাস্ট আমার মনে হয় এই ক্ষেত্রে দেওয়া দরকার। আপাতত এইটুকু বলে, অনেক কথা বলার আছে, আমি যতটুকু আমার সম্ভব এই স্বল্প সময়ে আমি চেষ্টা করেছি, এবং আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য জনাব সাকিউল মিল্লাত মুর্শেদ এবং সদ্য ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আমাদের সদ্য চেয়ারম্যান মহোদয়, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং সম্মানিত দুইজন আলোচক, আমি দুঃখিত যে আমার আর একটা কাজের জন্য আমি থাকতে পারছি না। আমি বিনয়ের সাথে এই জন্য ক্ষমা চেয়ে আমি এখানে শেষ করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার, কি আপনি চলে যাবেন নাকি আমাদেরকে আর কিছু সময় দিবেন? অল্প একটু স্যার, কি আর কিছুক্ষণ সময় দিতে পারবেন স্যার? হ্যালো আরিফ আজাদ স্যার, স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? অন্যরা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। আরিফ আজাদ শুনতে পাচ্ছেন? আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে থাকবেন কিনা কিছুক্ষণ। আরিফ আজাদ, আচ্ছা, প্রবলেম আছে মানে। আচ্ছা স্যার, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা,
ঠিক আছে, আমরা আবার আরিফ আজাদ স্যারের কাছে যাব, কিন্তু আসলে আমি স্যার আমাদেরকে অনেকগুলো যেটা বললাম যে অনেক তথ্য দিয়েছেন এবং অনেকগুলো সম্ভাবনার জায়গার কথাও আমাদেরকে, সম্ভাবনার বিষয়গুলো আমাদেরকে তুলে ধরেছেন। কিন্তু আমি যে বিষয়টি আসলে ওনার কাছে জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে যে কথাটি উনি শেষে বলেছে যে আমাদের ইলিশের একটা বড় অর্জন আছে, এটি এই অর্জনটিকে আমরা অনেকটা কমপ্লেসেন্সের মধ্যে নিয়ে যাচ্ছি কিনা, যেখানে আমাদের ভবিষ্যতে এই ইলিশের সম্ভাবনার যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলোর ব্যাপারে কোনো গবেষণা হচ্ছে কিনা সেটি যেমন আছে। একই সাথে আরিফ আজাদ স্যার যে কথাটি বলেছেন যে আমাদের একাডেমিক গবেষকদের বাইরে সিটিজেন সায়েন্টিস্ট অনেক আছে যারা আসলে বিভিন্ন ভাবে কাজ করছে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে গোলাম হোসেন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার যে কথাটি আমি আসলে জানতে চাচ্ছিলাম যে বিএফআরআই অনেক জেনেটিক রিসার্চ করেছে বা ভ্যারাইটিয়াল ডেভেলপমেন্টের তাদের অনেক কাজ আছে, কিন্তু আরেকটি দিক যেমন আমাদের মৎস্য চাষীরা কিন্তু আপনারা নতুন নতুন ভ্যারাইটি তৈরি করছেন, মৎস্য চাষীরা সেই মাছ উৎপাদন করছে, কিন্তু এই মাছ উৎপাদন করার পরে আমরা বাজার হারাচ্ছি, বাজার পাচ্ছি না, এগুলো টেস্টের যে বিষয় আছে, জনগণের মানে যারা ভোক্তা তাদের বিভিন্ন রকমের কমপ্লেইনও আছে বিষয়গুলো নিয়ে। তো সেটি একটি দিক, কিন্তু আমরা যে জায়গাটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনাদের উদ্ভাবিত এই যে আমি যে নতুন নতুন ভ্যারাইটি বা জিন মানে জেনেটিক রিসোর্স নিয়ে আমরা কাজ করে যারা নতুন নতুন উদ্যোক্তারা এই ফিল্ডে এগিয়ে এসছেন, তাদের যে সমস্যাগুলো এবং আমাদের মৎস্য খাতের সামাজিক যে সমস্যাগুলো আমাদের আছে সেগুলো নিয়ে আসলে বিএফআরআই কোনো গবেষণা করছে কিনা, বা না করলে সেটি করার সুযোগটা কতটুকু বিএফআরআই এর জন্য, অথবা কারা এটি আমাদেরকে আসলে এই জায়গাটাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে। আমরা মাছের উৎপাদন বাড়িয়েছি, কিন্তু একই সাথে আমাদের মৎস্য চাষীরা কিন্তু আমরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের এই যে একটা ডিসকানেক্ট, এটিকে আসলে লিংক করার উপায়টা কি, এটি যদি আপনি আমাদেরকে একটু বলেন স্যার। স্যার আনমিউট করে না স্যার। থ্যাংক ইউ জনাব শাকিউল মোর্শেদ, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে ফর ইনভাইটিং টু দিস প্যানেল ডিসকাশন। আমি রেসপেক্টেবল ডক্টর জয়নাল আবেদিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বিএসএফ চেয়ারম্যান, বহুবার ওনার সাথে কথা হয়েছে, ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমাদের, তখন আমি বিভারে ছিলাম। হি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, আমি বলবো যে থিঙ্ক ট্যাঙ্কার ফর এগ্রিকালচার সেক্টর। আমি ওনার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি অনেক সময়। আজকে আপনি অত্যন্ত সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের দাওয়াত করেছেন। এখানে মিস্টার শামসুল আলম বাদল ভাই আছে, তার সাথে আমার বিভিন্ন বিষয়ে বিভিন্ন পলিসি নিয়ে, পার্টিকুলারলি তেলাপিয়া এবং এই জাতীয় বিষয়ে বহু যোগাযোগ আছে এবং আমরা উই আর ডুইং ওয়ার্কিং টুগেদার। উনি আমার পরে হয়তো উনি অনেক কথা বলবেন। হি ইজ ওয়ান অফ দ্য সোশিয়াল, আমি বলবো যে সিটিজেন সায়েন্টিস্ট, যে ওয়ান অফ দ্য বাংলাদেশের যে একজন এন্টারপ্রেনিউর, তার মধ্যে তিনি একজন, যার মাধ্যমে হাত ধরে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসছে। আপনি কিছু আগে বলেছেন যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ফিশারিজ, পার্টিকুলারলি RAS system and others, কথা চিন্তা করছেন। হি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। সো আপনি রাইট পার্সনকে ইনভাইট করেছেন। আমি জনাব সৈয়দ আরিফ আজাদ, ডক্টর আরিফ আজাদকে এখানে হয়তো পাচ্ছি না, তাকে আমি প্রথমে ধন্যবাদ দিই যে হি ইজ ওয়ান অফ দি ভেরি সাকসেসফুল ডাইরেক্টর জেনারেল অফ DRAF, যার হাত ধরে কিন্তু অনেক কাজ হয়েছে। এবং সম্প্রতি ওনার একটি বইও আপনি উল্লেখ করেছেন, যে তাকে আমি কনগ্রেশন জানাই। যে বইটি খুব তথ্যবহুল, আমি ওই যে কপি পাইনি, আমাকে কথা দিয়েছে দিবে, আমি তার সামারাইজেশন জানিয়েছি যে ইট ইজ এ ভেরি গুড বুক। এই ধরনের বই লেখা উচিত, এবং আমিও আই এম ট্রাইং টু মেক ইট অলসো ফর অ্যাবাউট দ্য হোল ফিশারিজ ইনক্লুডিং মেরিন ফিশারিজ বাংলাদেশ। স্কেচ আমি করে যাবো খুব তাড়াতাড়ি, এবং উনি তার প্রথমেই হাত দিয়েছেন, এটা খুব ভালো খবর। যেহেতু গবেষণার কথা বলছেন, যেহেতু আমাকে ইনভাইট করেছেন এজ এ সাবেক ডাইরেক্টর জেনারেল বাংলাদেশ ইনস্টিটিউট, আমাকে কিছু বলতে হবে। আমি প্রথমেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে বাংলাদেশের যে উন্নয়নের যে প্রথম সূচনা আপনি দিলেন। আমি কালকে খুব লক্ষ্য করেছিলাম যে আমরা স্বল্প দেশ থেকে মধ্য আমার দেশে চলে যাচ্ছি। এটা সম্ভব হয়েছে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকারের এক লিডারশিপের কারণেই। কারণ এই সূচকের যে কথা উল্লেখ করেছেন, এর মাধ্যমেই কিন্তু আমরা এগুলো সাকসেস করতে পেরেছি। এবং জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান ডিক্লেয়ার দিয়েছে যে বাংলাদেশকে আগামী 2024-এর ভিতরে মধ্যম দেশে উন্নত, এটা সত্যি বুক ফুলে যায়। এটা কিন্তু
is a combination of the people like us, like agriculture, like fisheries, like এই যে সেক্টর গুলো আগে আসছে, এটা কিন্তু একটা বিরাট কাজ করেছে এবং এই সুযোগগুলোকে ভাগ্যবান করেছে। আপনি উল্লেখ করেছেন ফিশারিজ কন্ট্রিবিউশন বাংলাদেশের, পার্টিকুলারলি ফিশারিজ এন্ড একুয়াকালচার ইনক্লুডিং দ্য এগ্রিকালচার, এটা একটা বিরাট অবদান। আমি মনে করি যে আমাদের কিন্তু গর্বের অনেক জায়গা আছে, আমি দুর্বলতার প্রথম পরে আসতেছি। কারণ বাংলাদেশে যদি মাছের গবেষণা না হতো, বাংলাদেশ মৎস্য গবেষণা যদি জন্ম না হতো, আর ডিপার্টমেন্ট অফ ফিশিজ না থাকতো আমাদের পাশে, আজকে কিন্তু যে জায়গায় পৌঁছেছি এটা সম্ভব ছিল না। জনাব শাকিল মোর্শেদ, আপনার এখানে আমি গিয়েছি, আপনি কৃষকের কর্ণধার, এবং আপনার এখানে বিশ্বাস টিমে গিয়েছি যে আপনারা যেভাবে আমাদের প্রযুক্তির ফসলকে মাঠে পার্টিকুলার উন্মুক্ত তুলে ধরেছেন এবং স্টিল ইউ আর ডুইং ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। আছে বাংলাদেশে যেটা সৈয়দ আজাদ রাইটলি মেনশন করেছে, আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো ফার্স্ট ইজ দ্য ইনল্যান্ড ফিশারিজ যে অ্যাচিভমেন্ট উইথ দ্য হিলসা। যদি হিলসার কথাই বলেন, আমি বলবো যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রথম আপনার সিএসআই অস্ট্রেলিয়ার সাথে জয়েন্টলি, আমি যখন চিফ সায়েন্টিফিক অফিসার ডাইরেক্টর ছিলাম এবং ডক্টর মজিদ স্যারের আমলেই যখন ডিজি ছিলেন, তখনই কিন্তু একটা প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা কাজ শুরু করি উইথ দ্য সিএসআর অস্ট্রেলিয়া। এবং আমরাই প্রথম এই অস্ট্রেলিয়ার মাধ্যমে বাংলাদেশে হিলসার গবেষণা শুরু করি, পার্টিকুলারলি টু আইডেন্টিফাই দি জেনেটিক স্ট্রাকচার অফ হিলসা, কতটা জাত হিলসার বাংলাদেশে আছে। এবং আমার লিডারশিপেই কিন্তু আইসোজেনিক কিংবা আইসোজেমিক স্টাডির মাধ্যমে থ্রু দি ইনফরমেশন ইন দিস বাংলাদেশের এবং বার্মা এবং পার্শ্ববর্তী দেশের ডাটা কালেকশনের পরে জানা গেছে একটা মাত্র সিঙ্গেল পপুলেশন বাংলাদেশে আছে। এটা কিন্তু ফার্স্ট প্রুভ বাই জেনেটিক্যাল স্ট্রাকচার দিয়ে, এবং এটা আজ পর্যন্ত কি খণ্ডাতে পারেনি। এখনো যে রিসার্চ হচ্ছে হিলসা অনেক জায়গায় হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় কোন হিলসার জাত বাংলাদেশে আছে আজ পর্যন্ত কেউ সাইন্টিফিক্যালি প্রমাণ করতে পারেনি, যেটা বিএফআরআই করেছে। এবং বিএফআরআই কিন্তু প্রথম বাংলাদেশে কিন্তু হিলসার যে আপনার স্পনিং গ্রাউন্ড ডিক্লেয়ার আইডেন্টিফাই করেছিল, এবং যেটা ডফ বাংলাদেশ সরকারের মাধ্যমে উপস্থাপন করেছে যে যে কয়েকটা স্থানে স্পনিং গ্রাউন্ড সেটা চিহ্নিত হয়েছে। তার ফলে গভর্নমেন্ট কিন্তু স্যার, আমি একটু কিউরিয়াস টু নো একটা জিনিস, একটু আমাদের সাধারণ মানুষের জায়গা থেকে বলছি। আমরা যে দেশে লম্বা টাইপের কিছু মাছ দেখি, ইলিশ মাছ, কিছু টাইয়া দেখি, বিভিন্ন পদ্মার মাছ দেখি, ইয়ার দেখি, চিটাং এর দেখি, এগুলো কি মানে একই প্রজাতির মাছ? আপনার হিলসা ইলিশার বাইরে কোনো জাত নাই, অন্য উপজাত আছে। কিন্তু হিলসার যে জেনেটিক স্ট্রাকচার বলছেন, আমি যেটা বলতে চাচ্ছি, মানে কি বলে কি বলে এটাকে, এই জেনেটিক স্ট্রাকচার যে জাতটা একটাই, এটা বাংলাদেশি জাত। আর যেগুলো উপজাত আছে, চান্দিনা ফান্দিনা বলে, এগুলো কিন্তু উপজাত, এগুলো কিন্তু ইলিশের জাত নয়, বুঝছেন? এটা হলো কঠোরতা, এটা কিন্তু ক্লাসিফাই করতে পারে নাই কেউ, দেখছেন এটা উপজাত হিসেবে আসছে। এগুলো নট দি ভ্যারাইটি অফ দ্য হিলসা, পার্টিকুলারলি জেনেটিক্যাল ভ্যারাইটি না, এগুলো জাস্ট উপজাত গুলো পাশাপাশি আছে, এটাই কারণ, এটাই বিষয়টা। আমি যে বলতে চাচ্ছিলাম যে এটা সব সম্ভব হয়েছে, এবং পরবর্তীতে মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্লাস ডপ মিলেই কিন্তু বাংলাদেশ সরকারকে আইডিয়া দিয়েছে যে হাউ টু কনজার্ভ দি জাটকা, এবং যার ফলে কিন্তু গভর্নমেন্টের যে হিলসার পলিসি, এটা কিন্তু প্রথম এখানে হয়েছে, যার ফলে হিলসার আজকে এই অবস্থা। এবং পরবর্তীতে যদিও আমি মনে করি যে ওয়ার্ল্ড ফিশ কিন্তু অনেক বড় প্রজেক্ট নিয়েছে আপনার $50 মিলিয়ন, কিন্তু তারা যেভাবে কাজ করার কথা ছিল, যেভাবে ডফ কিংবা বিএফআরআই কিংবা প্রাইভেট সেক্টরকে সাপোর্ট করার কথা ছিল, আমার মনে হয় না সেভাবে তারা করতে পেরেছে, এবং তারা নতুন কিছু বলতে পেরেছে এখন পর্যন্ত। তারা টাকা অনেক পেয়েছে, কাজও করেছে, আমি ধন্যবাদ দিই, তারাও কিছু কিছু কাজ করা শুরু করেছে। কিন্তু যতটুকু দরকার সরকারকে দেওয়া পলিসি হিসাবে, এটা কিন্তু বিএফআরআই ডফই কিন্তু এর 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 সুযোগটা নিয়ে এসছে, এবং এখন পর্যন্ত তাই আছে, যার ফলে যেটা আজকে এএসআই জিআইএস মাছ হিসাবে আজকে পরিণত হয়েছে। আমরা পৃথিবীতে প্রায় 65 to 70% ইলিশার পপুলেশন আমরা আজকে প্রডিউস করি, এটা আমাদের কম কথা নয়, এটা অত্যন্ত গর্বের বিষয়। এটা কিন্তু গবেষণা এবং এক্সটেনশনের ফলে কিন্তু হয়েছে। সেকেন্ডলি হলো যেসব প্রযুক্তি বিএফআরআই করেছে, আমি প্রথমে বলবো তেলাপিয়ার কথা। বাদল ভাই এখানে আছেন, আপনি জানেন মুর্শিদ সাহেব, তেলাপিয়া নিয়ে কিন্তু অনেক কথা আমাদের শুনতে হয়েছে। বিএফআরআই এর ডিজি আমার ডক্টর মজিদ স্যার অনেকবার কিন্তু অনেক ফোরামে কিন্তু সে তাকে অবজ্ঞা করা হয়েছে, অনেক কথা বলে যে আপনার গোলাম হোসেন শুধু পকেটে তেলাপিয়া করে নিয়ে চলে আসে, আর কিছু হচ্ছে না এখানে। দেখেন তেলাপিয়া আজকে বাংলাদেশ চতুর্থ বৃহত্তম তেলাপিয়া উৎপাদনকারী দেশ, যে দেশে 2000 সালে মাত্র 20,000 টন তেলাপিয়া হতো, সে দেশে আর 4.5 লক্ষ মেট্রিক টন তেলাপিয়া হয়। আপনি চিন্তা করতে পারেন, দিস ইজ দ্য ওয়ার্ক উই হ্যাভ ডান এন্ড এক্সটেনশন উই হ্যাভ ডান। বাদুল ভাইদের নিয়ে আমরা যে কাজ করেছি, এই যে তার ফার্ম
রিসমন্ডিতে ফার্ম ময়মনসিংহ থেকে শুরু, তারপর নিরিবিলি হ্যাচারি, আজকে বাংলাদেশে প্রায় 650 তেলাপি হ্যাচারি হয়েছে, যেখানে প্রতিটা সময় আমরা কাজ করেছি এবং উই বিল্ড আপ দ্যাট টেকনোলজি ফর বাংলাদেশ। আপনি জেনে খুশি হবেন, আমি একটা বই দেখাচ্ছি এখানে, এই বইটাকে দেখেছেন কিনা আপনারা? দিস ইজ দ্য ফার্স্ট বুক আই রোট অন বিহাফ অফ DBFRI, যেটা সার্কুলেট হয়েছে সারা ওয়ার্ল্ডে, এবং আফ্রিকাতে এখন এটা অনেক ফার্মারের একটা পুঁথিগত গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়, তারা ব্যবহার করে। এবং আমার 50 থেকে 60,000 আপনার কি বলে রিডার আমার এটার আজকে রিসার্চ গেটের আজকে আমার জরিপে বলা হয়েছে। এই বইয়ে প্রথম বই। দ্বিতীয়ত, আমি কিন্তু বাংলায় কিন্তু বই করেছি, এগুলো কিন্তু প্রত্যেক এর হাতে আছে, এগুলো কিন্তু গবেষণার ফসল, আমার ব্যক্তিগত আমার কোনো গর্বের বিষয় না। যার ফলে তেলাপিয়া এই অবস্থানে আসছে, আজ তেলাপিয়া বাংলাদেশ একটা বৃহত্তম স্থান দখল করেছে। তারপরে যদি বলি যে BFRI এর যে আদার টেকনোলজি, যেমন ধান খেতে মাছ চাষ নিয়ে কাজ করেছিল, শুরু করেছে, আমরা জানেন যে এক সময় BFRI কিন্তু পলিকালচার নিয়ে অনেক কাজ করেছে বাংলাদেশে। এ পর্যন্ত BFRI আমাদের সময় থেকে আরম্ভ, ডক্টর মজিদ স্যারের হাত দিয়ে শুরু, এখন পর্যন্ত আমি জানি 60 থেকে 65টা প্রযুক্তি বাংলাদেশে কিন্তু BFRI করেছে, যার ফলে কিন্তু BFRI এইবার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গত 2020 সালে কিন্তু 21 পদক পেয়েছে। এটা কিন্তু কম কথা নয়, এটা একটা বাংলাদেশ সরকার একটা গবেষণা প্রতিষ্ঠানকে শিখিয়ে দিয়েছে শুধু তাদের অ্যাচিভমেন্টের জন্য, যার ফলে কিন্তু মাছের যে আজকে উন্নয়ন, এটা BFRI এবং ডফের কিন্তু যুগপদ একটা পদক্ষেপে আমি বলবো। যা BFRI প্রযুক্তি করেছে, ডফ মাঠে নিয়েছে। এই যে এক্সটেনশনের একটা গ্যাপের জন্য কিছু কিছু প্রযুক্তি যায় নাই, যেটা রুই মাছের কথা বললো ডক্টর আরিফ আজাদ। রুই মাছের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি কিন্তু স্বর্ণ পদক পেয়েছিলাম 2010 সালে, যখন আমি ডিজি BFRI এর। কারণ এটার দ্বিতীয় প্রজন্ম হিসাবে শুরু করেছিলাম, কিন্তু আমি আসার পরে BFRI চলমান রেখেছে, পাশাপাশি কিন্তু ওয়ার্ল্ড ফিশ কিন্তু আমাকে হায়ার করেছিল, আপনারা জানেন কি জানি না। আমি ওয়ার্ল্ড ফিশের এক্সপার্ট হিসেবে কিন্তু যশোরে কাজ আবার শুরু করেছিলাম, একই মডেল দিয়ে, সিলেক্টিভ ব্রিডিং দিয়ে। এবং BFRI এবং ডফের কাজ কিন্তু BFRI পায়োনিয়ার, ডফ কিন্তু সেকেন্ডারি, কি বলে ওয়ার্ল্ড ফিশ কিন্তু সেকেন্ডারি কাজ শুরু করেছিল। কিন্তু আমি 2016 চলে আসার পরে আমি জানি না ওয়ার্ল্ড ফিশ কতটুকু আগে নিতে পারছে। ওয়ার্ল্ড ফিশের জাত কিন্তু এটা আপনার চিন্তা নদী থেকে নিয়ে আসা, এবং তারা কিন্তু 3rd জেনারেশন এইবার তারা ডিস্ট্রিবিউট করেছে। আমি মনে করি যে চলমান আছে, তবে তাদের আর্থিক অবস্থা আমি জানি না, ইউএসএ কতটুকু ফান্ড দিচ্ছে। এই কাজটা চললে হয়তো আবার আমরা জয়ন্ত হিসাবে আমরা উপস্থাপন করতে পারবো যে এই BFRI কে এই বাংলাদেশে। এবং সবচেয়ে বড় সমস্যা হলো যে ওয়ার্ল্ড ফিশ এখন পাবলিক সেক্টরকে নিয়ে আর কাজ করছে না, পার্টিকুলারলি ডফ এবং BFRI কে সাথে নিচ্ছে না। এবং প্রাইভেট সেক্টরে কিন্তু বাদল ভাইরা কেউ জানে না যে ওয়ার্ল্ড ফিশ কোন জাত জেনেটিক্যালি ইমপ্রুভ জাত তারা এক্সপেরিমেন্টালি প্রুভ করতে পেরেছে, কারণ তারা সেভাবে কিন্তু তাদেরকে ইনভলভ করে নাই, যারা তেলাপিয়ার বেলায় আমরা করেছিলাম সারা বাংলাদেশে। এবং BFRI পরবর্তীতে যে কাজগুলো আবার করেছে সেটা হলো জিনপুর সংরক্ষণ। আপনারা জানেন যে BFRI অলরেডি লাইভ জিন ব্যাংক উপস্থাপন করেছে ময়মনসিংহে, এটা মাননীয় মন্ত্রী সরকারের পক্ষ থেকে গত মাসে সেটা উদ্বোধন করেছে। এটা কিন্তু বিরাট ব্যাপার, এবং এটি কিন্তু সম্ভব হয়েছে কিছু কিছু প্রজাতি মাছ আছে বাজারে যে পাচ্ছেন আপনারা, যেমন পাবদা, যেমন আপনার গুলশা, যেমন আপনার এখন পাচ্ছেন বোধহয় বেদা, যেমন পাচ্ছেন টাটকিনি, এসব মাছ কিন্তু BFRI হাত ধরে কিন্তু আসছে। অনেক সেক্রেটারি কিন্তু, পার্টিকুলারলি আমি বলবো যে আমি যখন ব্লু ইকোনমিতে কাজ করি তখন আমাদের যে খুরশিদ আলম আমাকে বলছিল, গোলাম হোসেন একটা কাজ আপনারা করেছেন যে আজকে যে মাছ পাওয়া যেত না হেরে যাচ্ছিল সেগুলো বাজারে পাওয়া যায় শুধু চাষের জন্য, করছে কিন্তু বাদল ভাইয়ের মতো তারা নিয়েছে টেকনোলজি। যার ফলে আজকে ময়মনসিংহের ফুলপুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে শিং, আজকে পাবদা, আজকে কই, আজকে খলিশ, আজকে এইসব চাষ হচ্ছে। কিন্তু এটা কিন্তু পাবলিক চলে গেছে ভাই, এটা কিন্তু একটা বিরাট অর্জন, যার ফলে কিন্তু সম্ভব হচ্ছে আমরা অনেক মাছ খেতে পাচ্ছি বাজার থেকে, নাহলে কিন্তু আপনারা পেতেন না। কারণ বাংলাদেশে জানেন যে আপনারা প্রায় 260টা প্রজাতির ভিতরে প্রায় 50 থেকে 60টার মতো হারিয়ে যাচ্ছে, আরো হারাচ্ছে। এবং ফ্ল্যাট পেনে রিসার্চ আপনিও করেন, আমরাও করছি, এবং অনেক মাছ কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি আমার সাম্প্রতিক গবেষণা আপনাকে পরে বলবো আমি, যে টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকি হাওরের মতো হাওরে যেখানে 144টা স্পেস ছিল এখন 60টা স্পেস পাওয়া যাচ্ছে না। আমার নিজস্ব গবেষণা আমি পাবলিশ করেছি। অতএব এটা কিন্তু আশঙ্কাজনক, যার ফলে আমাদের কাজ করতে হবে। এবং BFRI যেভাবে কাজ করছে আমি বলবো না BFRI এর নেগলিজেন্স ছিল, কোনো নেগলিজেন্স ছিল। BFRI এর সময় তো ছিল অর্থ, সরকারের যে অর্থ ছিল BFRI তাল মিলিয়ে কাজ শুরু করেছে। প্রথম দিকে মাত্র 30 লক্ষ টাকা দিয়ে আমরা গবেষণা শুরু করেছিলাম, আর BFRI আজকে 4 কোটি টাকার বাজেট পাচ্ছে গভর্নমেন্ট থেকে। BFRI আজকে অনেক উন্নত, যার ফলে আজকে তারা সিউইড কি আমেরিকার মতো কাজ করতে পারতেছে, এবং দে আর কামিং ফরওয়ার্ড ফর দিস, এবং আমি আশা করি আসবে। আমি কথা বলতে আমাদের ইউনিভার্সিটি গুলো আমাদের যে কাজ করছে তাদের ভিতরে আমি BAU কথা বলবো, যেখানে আমি গবেষণা করেছি, আমাদের অনেক গবেষণার কাছে ভালো কাজ করতেছে। কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে, বাদল ভাই বলবেন হয়তো,
যারা হয়তো গবেষণা করে কিন্তু বাস্তব ভিত্তিতে কোনো প্র্যাকটিক্যাল কিছু দেওয়ার মতো টেকনোলজি তারা ডেভেলপ করতে পারতেছে না, কারণ তাদের কিন্তু মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তাদেরকে অর্জন করতে হবে, তার সাথে কাজ করতে হবে, আপনার সাথে কাজ করতে হবে, বাদল সবার সাথে কাজ করতে হবে, কাজ করতে হবে, তারপরে তারা বলতে পারবে যে আমরা করেছি। পিএইচডি আর এমএসসি করলেই হবে না, তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে যে ধরনের টেকনোলজি মাঠে যেন যায়। আমি বলবো যেসব টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে লেট আস ওয়ার্ক টুগেদার। এবং বিগত 2016 থেকে 18 সাল পর্যন্ত ব্লু ইকোনমিতে কাজ করে আমি 5টা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, বিশেষ করে চিটাগং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি, এবং আপনার এই যশোর ইউনিভার্সিটি এবং পটুয়াখালী ইউনিভার্সিটি। সেগুলোতে কাজ করে দেখলাম যে ওরা কিন্তু চায় টু ডু সামথিং এবং দে আর কামিং ফরওয়ার্ড ফর দি মেরিন রিসার্চ। এবং পার্টিকুলারলি এখন যে চ্যালেঞ্জটা আসছে হলো মেরিকালচার, যেটা আরিফ হাজার বলে গেল। মেরিকালচার কিন্তু নেক্সট সম্ভাবনা, বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছি আমরা কিন্তু কালচার কিন্তু সাস্টেনেবল। এখন আমরা কিন্তু খুব বেশি টাকাতে পারবো না, এখন হয়তো 60 to 65% আমরা এই কালচার সাপোর্ট করতেছি। আমাদের মনে হয় মেরিকালচার কিংবা মেরিন ফিশারিজ থেকে যদি আমরা সাপোর্ট করি, বাংলাদেশ আগামী 10 বছরের ভিতরে আশা করি আমার মনে হয় অন্তত ফিশারিজ, ইনল্যান্ড ফিশারিজ বাংলাদেশ সেকেন্ড হয়ে যেতে পারে এবং এগ্রিকালচার বাংলাদেশ থার্ড হওয়ার সম্ভাবনা আছে, চীন এবং আপনার ভারতের পরেই সম্ভাবনা আছে বাংলাদেশের। এটা কোনোভাবে মানে ফেলে দেওয়া যায়। বাংলাদেশ ছোট কান্ট্রি হতে পারে কিন্তু দেয়ার ইজ লট অফ পসিবিলিটি উই ক্রিয়েটেড, উই ডেভেলপ, উই আর ডুইং দ্যাট। আপনি যে কথাটা আমাকে বলেছিলেন, particularly the lacking of the institutions as well as universities as well as this kind of research এর ল্যাকিংটা হলো সোশ্যাল ইন্টারাকশন। আপনি বলেছেন ইয়েস, সোশ্যাল ইন্টারাকশন কিন্তু একটা ইনস্টিটিউট এক করতে পারবে না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। উই হ্যাভ টু মেক এ মেকানিজম। এই যে কোঅর্ডিনেশনের একটা অভাব আমাদের ভিতরে আছে। আমি ব্লু ইকোনমিতে কাজ করে দেখলাম যে ব্লু ইকোনমির কথা সবাই বলে, পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লু ইকোনমি কাজ করছে, অথচ আরো 5টা 10টা মিনিস্ট্রি কাজ করতেছে, কিন্তু আই ডিড নট ফাইন্ড এনি কোঅর্ডিনেশন উইথ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। এটা একটা বিরাট লিঙ্কিং বাংলাদেশে। তার ফলে এই যে সোশ্যাল স্ট্রাকচারে কিন্তু আপনার সূচককে কিন্তু আমার গবেষণা একটু জানতে হবে, হোয়াট ইউ আর ডুইং, হোয়াট উইকনেস ইউ হ্যাভ, হাউ টু অ্যাড্রেস দ্যাট দি টেকনোলজি টু ইউর ফিল্ড। তেমনি করে যারা আমাদের এই যে প্রাইভেট এন্টারপ্রেনিউয়ার্স, তাদের সাথে আমার যোগাযোগ রক্ষা করতে হবে। এই যে লিঙ্কেজ এন্ড চ্যানেল and the breathing, এটা কিন্তু করতে হবে। সো দ্যাট ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, পিএফআরআই, প্রাইভেট সেক্টর, ইউনিভার্সিটি and আপনাদের মতো সোশ্যাল ইনস্টিটিউট যারা কাজ করেন, দ্যাট শুড বি ওয়ান ফোরাম, উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। এই সুযোগটা আছে, আমি মনে করি এটা বিরাট সুযোগটা আছে। বিএফআরআই একজন প্রাক্তন গবেষক এবং মহাপরিচালক হিসেবে আমি বলবো যে বিএফআরআই কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু অনেক গবেষণা নিয়ে গেছে। আমরা চেষ্টা করব ইন ফিউচার আমার যারা উত্তরসূরি যারা কলিগ আছেন তাদেরকে বলার যে আসুন আমরা আবার তাদের সাথে এগিয়ে যাই। Let us linkage with the social institutions and to make these all sort of technologies available to them and for the people. তারপরে এটা কিন্তু একটা পর্যায়ে আমরা এগিয়ে গেছি, আরো কাজ করতে হবে আমাদের পর্যায়ে। এ পর্যায়ে সবার দায়িত্ব আছে, আমি এটা মনে করি। সেইভাবে মুশের সাহেব যদি আমরা যাই, আমি মনে করি যে এটার সলিউশন আসতে পারে। আমি মনে করি যে অনেকগুলো বিষয় আমি বলেছি, পার্টিকুলারলি বাংলাদেশ কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু কম নয় ফিশারিজে। আমাদের সভাপতি মহোদয় বোধহয় আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছেন স্যার। জি, আমি একটু ডক্টর গোলাম, আমি আসলে মানে আপনাদের আলোচনা খুব মন্ত্রমুগ্ধের মতোই শুনতেছিলাম। আসলে মানে সুন্দর কাজ হয়েছে এবং সুন্দর করে বলছেন, কিন্তু একটা জায়গা হচ্ছে যেটা সাথে আমাদের যে একটু আসার দরকার, যে আমাদের যে সফলতা প্রচন্ড, এটা আপনাদের স্বীকার করতেই হবে, কিন্তু সফলতার সাথে সাথে আমাদের আরো সামনে আগানোর জন্য আমাদের চ্যালেঞ্জ গুলো কি আছে? দুই একটা আপনি বলেছেন যে কোঅর্ডিনেশনের অভাব আছে বা ইত্যাদি, এই ধরনের আমাদের চ্যালেঞ্জ গুলো, এবং তার জন্য আপনার মতো বিজ্ঞ লোকের কাছ থেকে সমাধান কি হতে পারে সেটাও একটু মানে যদি সংক্ষেপে বলতেন। আমরা যদিও শামসুল আলম ভাইয়ের কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে একটু আপনার বিজ্ঞ মতামতটা জরুরি। এখানে উল্লেখও করেছেন কয়েকটা কথা, যে প্রণব সাহার কথাটা কোথায় গেল, যে আমি দেখছি 1 মিনিট। প্রণব সাহা বলছে যে আমার মনে হয় সে একই কথা, বিএফআরআই এর সাফল্যের রাষ্ট্রীয় স্বীকৃতি মিলেছে, আজ একটু মৎস্য খাতের বর্তমান চ্যালেঞ্জ এবং তার সমাধান সম্পর্কে জানতে চাই। যেহেতু আমরা অ্যাডাপটিভ রিসার্চ, প্রায়োগিক গবেষণা নিয়ে কথা বলছি, এই জায়গাটায় আপনার আরেকজন যদি শুটকি মাছের কথা বলছে জগতেন্দ্র কানাডা থেকে, সে বলতেছে শুটকি মাছের যে এবং নোনা ইলিশ এই যে জনপ্রিয় খাবার, কিন্তু শুটকি মাছের
কোনো উন্নত এখানে যে ওখানে যে পোকা টোকা ইত্যাদি ধরে স্টোরেজের সময় তার জন্য ডিডিটি বা এই ধরনের দিচ্ছে, তার বিকল্প কি আমরা উদ্ভাবন করতে পারছি, সেটার জন্য প্রায়োগিক গবেষণা কি হতে পারে অথবা হওয়া উচিত, সেগুলো সম্বন্ধে মানে আমি উদাহরণ হিসেবে বললাম। অনেক ধন্যবাদ স্যার। আমি চ্যালেঞ্জের স্যার কিছুটা শুরু করেছিলাম, আপনি স্যার আমি দিয়েছেন আমাকে। স্যার আমি আরেকটা পয়েন্ট একটু আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি। এই যে একটু আগে আপনি যে কথাটি বললেন যে আমাদের মেরিকালচারে বা মেরিন ফিশারিজে আমাদের অনেক বড় একটা সম্ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ যে মৎস্য খাতে যে তৃতীয় অবস্থানে আছে, এটা কিন্তু ইনল্যান্ড ফিশারিজের একটা বড় অবদান। ইলিশ যদিও একটা কন্ট্রিবিউশন রাখছে, কিন্তু তারপরে ইনল্যান্ডের এখন আমরা যতটুকু উৎপাদন করছি তাতেই কিন্তু আমাদের মৎস্য চাষিরা এখন আর বিক্রি করার ক্ষেত্রে আমরা বিরাট একটা সমস্যার মধ্যে পড়ছি। মেরিন ফিশারিজ কে এক্সপ্লোর করলে যদি আরো বেশি আমাদের উৎপাদন বাড়ে, তখন এই ইনল্যান্ড ফিশারিজ এদের যে কি অবস্থা হবে, সেই গবেষণাগুলো কিভাবে কোত্থেকে হবে? আচ্ছা, আমি এখানে জয়নাল স্যারের চ্যালেঞ্জের সাথে কিন্তু আপনার এটা চলে আসছি। আমি বলবো যে মেরিন সেক্টরের যে ব্লু ইকোনমিতে যে কাজ আমরা করেছি, যে সম্ভাবনা আছে বাংলাদেশের, এটা আমি বলবো না যে খুব একটা ক্ষীণ, অসম্ভব সম্ভাবনা একটা ক্ষেত্র আছে, কিন্তু সরকারের উৎসাহের সাথে কিন্তু আমাদের তাল মেলাতে হবে। যেমন মৎস্য গবেষণা ইনস্টিটিউট কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা শুনেছেন আরিফ বলে গেছে, সিউড নিয়ে শুরু করেছে, এবং তাদের কিন্তু সিউডের উপরে একটা পাবলিকেশনও ইদানিং তারা করেছে। আমার হাতেই বইটা আছে, ক্যাটালগিং করেছে তারা বাংলাদেশে প্রায় 195টা এই প্রজাতি কিন্তু আইডেন্টিফাই করেছে, এবং হোয়াট টু ডু তারা কিন্তু চিন্তা করছে। এই বইগুলো আপনারা গ্রহণ করেন, এবং সরকারকে কতগুলো পলিসি এখানে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে। এবং এইটা মনে করি যে চ্যালেঞ্জটা এইটাই যে এখন আমি মনে করি না যে প্রাইভেট সেক্টর কিংবা মেইন সেক্টর প্রোডাকশন হলে আমরা খুব দাঁড়িয়ে পড়বো। এখানে গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে টু মেক দি প্রাইভেট সেক্টর অ্যাজ ওয়েল এজ দি প্রডিউসার ফ্রম দ্য মেরিন ফিশারিজ, যারা উৎপাদন করবে, এটা সরকারকে কিন্তু মার্কেটিং চ্যানেলিং করতে হবে, যেটাকে আমরা বলি ভ্যালু চেইন, আপনার কি বলে এই অ্যাক্টর বলি। ওখানে কিন্তু ভ্যালু চেইন অ্যাক্টর বসে আছে। আপনি যদি গভর্নমেন্টকে ফ্লো না করে মার্কেটটাকে, যে ইন্টারন্যাশনাল এক্সপোর্ট প্লাস ইন্টারনাল কনজাম্পশন প্লাস ইন্টারনাল মার্কেটিং কে রেকমেন্ড করতে কিন্তু গভর্নমেন্টের মার্কেটিং কিংবা এই মার্কেটাইজ ডিপার্টমেন্টকে আগে আসতে হবে। এটা আমার কথা আর কি। এটা কিন্তু আমরা আগে বলে আসছিলাম, এটা একটা বিরাট জিনিস গভর্নমেন্ট করতে হবে। আমি জানি যে বর্তমান সরকার অত্যন্ত মানে মানব কি বলে বান্ধব, তারা কিন্তু চাচ্ছে, এবং মাননীয় কৃষিমন্ত্রীর কথা আমরা জানেন যে আমার সদ্য বড় ভাই বিশ্ববিদ্যালয়ের জন্য আমার ছাত্র লিডার, তার কিন্তু সবসময় বলে যে কমোডিটি অফ দ্য এগ্রিকালচার শুড কাম টু দি পিপল এবং টু গো টু দ্য মার্কেট। এই যে কথাগুলো যদি আমরা মাছকেও এখানে নিয়ে আসি, যে মাছের কিন্তু সমস্যাও কিন্তু আছে। বাদল ভাই বলবে যে মাছের যে তারা যে ফার্মে যে ইলেকট্রিসিটি ব্যবহার করতেছে, এটা কিন্তু বাণিজ্যিক এতে দেওয়া হচ্ছে, তারা কিন্তু এরা পাচ্ছে না, সুবিধা পাচ্ছে না, লাইক এগ্রিকালচার কিন্তু করতে হবে না, তারা কিন্তু পড়াশোনা দিতে পারবে না, তাদের জন্য চ্যালেঞ্জ। তেমনি করে মেরিকালচারের যে সুযোগ আজকে আসছে, লেটস ওয়ার্ক টুগেদার টু আইডেন্টিফাই দি এরিয়াস। আমি কিন্তু আমার কিছু বই আপনার কিছু লেখা আমি দিব ইদানিং, পাবলিশ হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাজ ওয়েল এজ বাংলায় হয়েছে। হোয়াট ইজ দ্য পসিবিলিটি টু মেরিকালচার ইন বাংলাদেশ? চিটাগং ইউনিভার্সিটির সাথে যৌথভাবে আমি কিন্তু এই পাবলিকেশন করেছি থ্রু মাই পলিসি গাইডলাইন্স ফর দি মেরিকালচার। এটা আমি দিব। সদ্য জয়নাল আবিদিন স্যার যেটা বলছেন, চ্যালেঞ্জের ভিতরে একটা হলো যে আমরা যে টেকনোলজি গুলি করছে পিএফআরআই কিংবা আদার ইউনিভার্সিটি কিংবা আমাদের ইনোভেটিভ যারা সিনিয়র সিটিজেন আছে, এটাকে হাউ টু মেক পপুলারাইজ টু দি পিপল বাই এক্সটেনশন। এখানে একটা গ্যাপ আছে। গভর্নমেন্ট অফ ফিশারি যদিও আরিফ সাহেব নাই, তারা কিন্তু এখনো কিন্তু এক্সটেনশনে কিন্তু ততটা লাইক এগ্রিকালচার হতে পারে না। আজকে কেন জয়নাল স্যারেরা বিড়ি কিংবা বাড়ি কিংবা এগ্রিকালচার কেন কাছে জানেন? ডিউ টু দি এক্সটেনশন ওয়ার্ক, যেটা আমাদের ফিশারিজ অনেক দুর্বল। আমি মনে করবো মাননীয় শ্রদ্ধ ডিজি বর্তমানে যিনি ড্রফের দায়িত্বে আছেন, তিনি আমার শ্রদ্ধ ছোট বোন, ওনাকে আমি বলবো যে লেটস কাম ফরওয়ার্ড টু টেক দিস টেকনোলজি হোয়াট এভার বিন established by the BFRI or private sector. Like যে বাদুর ভাই যে আজকে আর রাজ করছে, আজকে সাথে দাঁড়াচ্ছে, তাকে কেউ দিচ্ছে না কোনো এনকারেজমেন্ট গভর্নমেন্ট থেকে যে তুমি এগিয়ে আসো আর 10টা করো 5টা করো। এই যে একটা লিঙ্কেজ, এই যে একটা জিনিস অ্যাকশন নিয়ে যেতে হবে টু ডু দ্যাট। কারণ কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে রাষ্ট্র দরকার আছে আমাদের। আমরা সবসময় তো খালি মাঠে জমি ব্যবহার করে এখানে দেখবেন জমি ফুরিয়ে গেছে, সব পুকুর হয়ে গেছে। আগামী দিন তো আমাদেরকে কিছুটা ইন্টেন্সিফাই করতে হবে, সেই গবেষণাটাও কিন্তু আমাদেরকে লিঙ্কেজ করতে হবে। এটা হলো একটা বিষয়। এক্সটেনশনকে জোরদার করা এগ্রিকালচার কিংবা ফিশারিজ সেক্টরে, এটা একটা আমি বলেছি যে কোঅপারেশন অ্যামং দি পার্টনার্স ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট, অল দ্য ডিপার্টমেন্টস এন্ড মিনিস্ট্রিজ। থার্ডলি হলো আমি যেটা বলবো স্যার,
যে আমরা যে টেকনোলজি করছি, এটাকে যে আমরা মাঠ পর্যায়ে নিব, গবেষণা যে করছে, এটা যদি আপনি পাবলিক সেক্টরে নেওয়ার জন্য প্যাকেজিং না করা হয় এবং সেটাকে যদি সরকারের কোনো ডিপার্টমেন্ট আপনাদের এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট মতো না নিয়ে যায়, তাহলে কিন্তু বিএফআর যতই করুক একা পারবে না সে। তাকে প্রমাণ করতে হবে বাই গিভিং দ্যাট সাপোর্ট, লেট আস গো টুগেদার, ডিসপ্লে করতে হবে। স্যার আপনি তো জানেন, আপনি তো অ্যাকশনের লোক, আমি এটা বলবো, লেট টু বি লাইক এগ্রিকালচার সেক্টর, ecoculture, then will be okay. And all the problems what is facing by the farmers should be dealt to the government to give them benefit. কারণ তারা পড়াশোনা করবে অথচ লস করবে আফটার দ্য মার্কেটিং এ গিয়ে, এটা হয় না। আমি ইদানিং কোভিড-19 এর স্টাডি করেছি, মানুষের সামনে বলেছিলাম, আমি দেখেছি যে এরা যেভাবে লোজার হয়েছে বিগত এক বছরে 35 to 70% পর্যন্ত লুজ হয়েছে শ্রিম্পে, এবং 40% মতো এগ্রিকালচার হয়েছে। যে গভর্নমেন্ট মানে প্রধানমন্ত্রী যদি তার প্যাকেজ না দিতেন, এটা যদি ডিস্ট্রিবিউট ভালোভাবে না হয়, তাহলে কিন্তু এটার সামলানো যাবে না। আমি মনে করি সেটার জন্য দায়িত্ব হলো যারা এই টাকাটা ডিস্ট্রিবিউট করতেছে এবং দি ইউজার্স, লাইক ব্যাংকিং যদি ওখানে যে ওরা ঘুষ খেতে চায়, দাবি রাখে, তাহলে তো আর হবে না। প্রধানমন্ত্রী তো আমাদের সুযোগ দিয়েছেন, কিন্তু এটাকে সদ্ব্যবহার করতে হবে, এই একটা চ্যালেঞ্জ করতে হবে বাই ফান্ডিং দি পিপল অ্যান্ড গিভিং দি সাপোর্ট। এগুলোই আমি মনে করি স্যার চ্যালেঞ্জ। আরেকটা হলো স্যার সমুদ্র, যেটাকে আমরা সুনীল অর্থনীতি বলি স্যার, মানে প্রধানমন্ত্রীর স্বপ্ন, এটা আমি বলবো এটার কিন্তু দ্বার কিন্তু অনেক বড়। ওখান থেকে কিন্তু আমরা শুধু সমুদ্রের মাছ বিক্রি করবো না, ওখান থেকে কিন্তু অনেক সামুদ্রিক জীব কিংবা উদ্ভিদ কিন্তু আমরা মেডিসিন হিসেবে ব্যবহার করতে পারি। আপনি জানেন যে ফিশ অয়েল ইজ দ্য গুড মেডিসিন ফর আর্থারাইটিস অ্যাজ ওয়েল হার্ট ডিজিজ। সেই ফিশ অয়েল আমি কিনে নিয়ে আসি অস্ট্রেলিয়া থেকে, বাংলাদেশে কোনো কোম্পানি নাই টু মেক ইট। হয় নট? আমাদের কি এই ধরনের মাছ নাই? অবশ্যই আছে, চিংকি, এই হিলসা কিংবা এই জাতীয় তলীয় মাছ কিন্তু আমাদের আছে, আমরা উই ক্যান ডু দ্যাট। থ্যাংক ইউ স্যার। আমরা মানে আজকের মানে এত বেশি আলোচনার বিষয় ছিল যে আমরা সময় প্রায় শেষ করে ফেলেছি, একজন আলোচকের কাছে এখন আমরা পৌঁছতে পারিনি। আমি আসলে একটা প্রস্তাব করতে চাই, আমার কাছে মনে হয় যে আজকে পার্টিসিপেন্ট যারা, তারা যেসব কমেন্ট গুলো করেছেন এগুলোকে আসলে অ্যাড্রেস করা দরকার। ক্যান ইউ কন্টিনিউ দিস সেশন অ্যানাদার ডে স্যার? আমরা কি আরেকটা সেশন করতে পারি কিনা বিষয়টি করেন? আমি থাকবো, আমি তো জন স্যারকে বলেছি আমাকে মেম্বার করে নেন। এইটা আগামীকাল হবে ইনশাল্লাহ, আগামীকালই হবে। থ্যাংক ইউ বাদল ভাই। আগামীকাল হবে না স্যার, আমি কিন্তু আপনার দরকার নেই স্যার, আপনার সদস্য পদের বিষয়টা কালকেই আমরা আপনাকে জানাবো ইনশাল্লাহ। আমি ওই সেখানটা আরেকবার দিবেন, কালকে আমি ব্যস্ত আছি, একটা আমার ইউএসএ এর একটা জুম মিটিং নিয়ে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদেরকে আসলে অনেকগুলো ডাইমেনশনে আমাদেরকে তথ্যবহুল ইনফরমেশন, মানে তথ্যগুলো দিয়েছেন, যেগুলো আসলে আমরা আমাদের জন্য, সবার জন্যই আরেকবার গর্ব করার মতো বিষয় আমাদের যে অগ্রযাত্রা। যদিও আমরা আজকের আলোচনাটা মূলত চ্যালেঞ্জ গুলোকেও আইডেন্টিফাই করতে চেয়েছিলাম, সেই জায়গাটায় আমরা যেতে পারিনি। আমাদের সফলতার কাহিনী বলতে গিয়ে আসলে আমাদের সময় আমরা শেষ করেছি প্রায়। বাদল ভাই, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে সেটি হচ্ছে যে আমাদের অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে, জেনেটিক আবিষ্কার হয়েছে, কিন্তু যে কথাটা বলা ছিল যে আসলে আমাদের মাঠ পর্যায়ে যে প্রয়োজনীয়তাটা, একটু আগে গোলাম হোসেন স্যার যে কথাটি বলেছেন যে ইউনিভার্সিটি গুলো অনেক গবেষণা করে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি যে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের কথা যদি বলি, এটার খুব প্রয়োজনীয়তা আছে, কিন্তু গবেষণার জায়গায় যদি আমি দেখি যে রিসেন্টলি একটা অনেক বড় একটা গবেষণা হয়েছে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের উপরে, প্রায় কোটি টাকার উপরে গবেষণার ফান্ড সেখানে গিয়েছে, কিন্তু আবিষ্কার করেছে তারা ম্যানুয়ালি কিভাবে বরফ ভাঙতে হয় এবং পাঙাশ মাছের গুঁড়া কিভাবে তৈরি করতে হয়। আমি জানি না এটা আসলে আমাদের জন্য কোন জায়গায় কাজ করবে। এখনো 2021 সালে যদি আমাদেরকে বরফ ভাঙা ম্যানুয়াল মেশিন তৈরি করতে হয়, আবিষ্কার করতে হয় গবেষণার মাধ্যমে, অথবা পাঙাশের গুঁড়া দিয়ে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো, এই জায়গাটা আমাদের কতটা লাক্সই। দ্বিতীয় যে জায়গাটি আমি আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার আমার মতো যারা আমরা ফিল্ড লেভেলে কাজ করছি, তাদের যে সমস্যাগুলো, যে আমাদের আসলে মার্কেটিং এর যে বিষয়গুলো আছে, অন্যান্য যে অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে সমস্যাগুলো আছে, সেই জায়গাগুলোতে একটা গ্যাপ মানে আমি মনে করি যে তৈরি হচ্ছে। আপনার অভিজ্ঞতা এখান থেকে যদি একটু বলেন যে আসলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কতটুকু মাঠ লেভেলের গবেষণাগুলো আমরা পাচ্ছি, বা যে গবেষণাগুলো হচ্ছে সেটা আমাদের জন্য যথেষ্ট কিনা। জি, ধন্যবাদ সাইফুল মোর্শেদ ভাই, শ্রদ্ধেয় ডক্টর জয়নুল আবেদিন ভাই স্যার, আর ডক্টর গোলাম হোসেন সাহেব। আসলে সবাইকেই আমি মানে শ্রদ্ধার চোখে দেখি এবং জানাচ্ছি যে আসলে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকেই ধন্যবাদ, বিশেষ করে আর আমাকে ভাই বললে অসুবিধা নাই। সরি, না ঠিক আছে স্যার।
এখন অভ্যাস হয়ে গেছে জিনিসটা তো স্যার বলতে বলতে, এই জন্য বলা এখন চেঞ্জ করা মুশকিল, কিন্তু যে আপনার না না ঠিক আছে। তো আমি যেটা বলতে চাই, তো বাস্তবের কাজ করা মানুষদের একজন, উৎপাদনের সাথে জড়িত। সত্যি কিন্তু মাছ উৎপাদনে আমরা যে পর্যায়ে পৌঁছেছি, এটা কিন্তু সত্যি আমাদের খুশি হওয়ার বিষয়। এখন কিভাবে হয়েছে, কার কন্ট্রিবিউশন, ডিপার্টমেন্ট অফ ফিশারিজের কন্ট্রিবিউশন কতটুকু, বিএফআর এর কন্ট্রিবিউশন, ইউনিভার্সিটি শিক্ষকদের কন্ট্রিবিউশন কতটুকু, আমি কিন্তু সেই আলোচনাতে আমি যাইতে খুব একটা আগ্রহী না। এই জন্য আগ্রহী না, আমরা কিন্তু উৎপাদন করি মাছ আমাদের সেলফ এমপ্লয়মেন্ট প্লাস আপনার আমাদের বেনিফিটের জন্য। আমরা যদি লাভ না হয় তাহলে আমি কিন্তু তেলাপিয়া উৎপাদন করব না, আমি লাভ না হলে পাঙ্গাস উৎপাদন করব না। তা আমাকে কিন্তু ভাবতে হয়, আমি শুধু মাছ উৎপাদনে আমরা ৪৪ লক্ষ মেট্রিক টন, এটা কিন্তু ভাবের কথা দিয়ে আমি শুধু বলতে চাই না, এটার সাথে যুক্ত করতে চাই ইকোনমিক্স। আমার যদি তেলাপিয়া উৎপাদন ব্যয় হয় ৮০ টাকা, আমি যদি ৯০ টাকা বিক্রি না করতে পারি, তাহলে কিন্তু এই উৎপাদনে আমি আর আমি দীর্ঘায়িত করব না, আমি বন্ধ করে দিব এক সময়। তো সেই জন্যই আমি বলতে চাই যে আমাদের দেশে আসলে প্রায়োগিক গবেষণা আমরা যেটাকে বলি, যে আমাদের মাঠে যা প্রয়োজন সেই ধরনের গবেষণা প্রয়োজন। এখানে বিএফআরআই এর দাবি, ওনারা অনেক গবেষণা করেন, সত্যি করেন। ইউনিভার্সিটির শিক্ষকরা গবেষণা নিয়ে ব্যস্ত, ওনারা সারাদিন নিয়ে এক একজনের ২-৩টা গবেষণা নিয়ে ব্যস্ত। আজকেও সারাদিন আমি ঢাকা ইউনিভার্সিটির ২ জন শিক্ষককে সময় দিয়েছি প্রায় ৪ ঘন্টা। ওনাদের একটা বিশাল প্রোগ্রাম, ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবে আমার ফার্মে। ওনারা আমার এখান থেকে গেছেন ৩টা ৩:৩০টার সময়। তা গবেষণার কিন্তু অন্ত নাই, কিন্তু ফিল্ডে আমরা আসলে কতটুক এইটা পপুলার হয়, কতটুক জেনারেলাইজ হয় এই গবেষণার রেজাল্টটা, আমি কিন্তু খুব একটা দেখতে পাই না। একদম পাই না বললে হবে না, এটা কিন্তু আমাদের যতটুক পাই আমরা কিন্তু সেটা গবেষণার জন্য, আমাদের ফিনান্সিয়াল বেনিফিটের জন্য আমরা সেটাকে মাঠে নিয়ে আসি, আমরা নিজেরা প্রয়োগ করি, এবং আরো যারা প্রডিউসার আছে তাদেরকে বলি যে হ্যাঁ এটা মানো, এবং এটা মানলে তুমি লাভবান হবা। যে দেখেন একটা জিনিস বলি আমি, 2004-এর দিকে যখন কই চাষ শুরু হলো, এই ত্রিশাল বেল্টে আমি প্রথম, আরো ২-১ হয়তো করেছে, শম্ভুগঞ্জের দিকে আরো ২-১ করেছে। তখন আমার এখানে মাগুর, দেশি মাগুর মাছের ব্রিডিং করেন হলো আমাদের যে গোলাম হোসেন স্যার, উনি চিনবেন, ডক্টর আনোয়ারুল ইসলাম, উনি আগে ভাইস চ্যান্সেলর ছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো উনি আমার ফার্মে প্রতিদিনই আসতেন। উনি আসলে মাগুর ব্রিডিং এর করতেন এবং আমার ফার্মে উনি করতেন আমাকে সাহায্য করার জন্য। তো একবার হলো কি, কিছু মাগুর মাছের পোনা হয়ে গেল, তখন আমি কই চাষ করি। আমি নিজেও কিন্তু থাইল্যান্ড থেকে কই মাছ নিয়ে আসছি, তখন নিয়ে এসে করি, এবং আমাদের তখন অনেক প্রফিট হতো আমাদের। তো তখন আনোয়ার স্যার আমাকে বললেন যে কি করবা এখন, এই কিছু মাছ কইয়ের পুকুরে ছেড়ে দাও। তা আমরা কিন্তু জানি না যে কইয়ের সাথে মাগুরের কম্বিনেশনটা কি হবে। এটা কিন্তু কেউ যদি বলে, যে বিএফআরআই বলেন, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বা ইউনিভার্সিটি কোনো শিক্ষক যদি বলে না কইয়ের সাথে মাগুরের রেজাল্ট খুব ভালো হবে, আই ডোন্ট বিলিভ, বিকজ আমি এটা প্রথম, আনোয়ার স্যার উনি আমাকে হুইমজিক্যালি বলেন যে ফেলে দিয়ে আসো। ৩ মাস পরে সেই মাগুর আমি যখন কই মাছ বিক্রি করবো, ৩.৫ মাস পরে কই হয়ে গেল এক একটা ৭০ গ্রাম, ৮০ গ্রাম, ১০০ গ্রাম। মাগুর তুলে দেখি এক একটা মাগুর ৩০০ গ্রাম প্লাস। এবং সত্যি কিন্তু এই সমস্ত ডাটা রেকর্ড কিন্তু আমার কাছে আছে, এবং এই কথা শুনে আমার কাছ থেকে এই রেজাল্টটা নিয়ে বহু ফার্মার কোয়ের সাথে পলিকালচার করে কিন্তু লাভবান হয়েছে। তা আমি বলতে চাই যে এইটাও কিন্তু একটা গবেষণা, এটা একজন আমরা হয়তো অর্থ মানে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এটা হুইমজিক্যালি করা হয়েছে, পরে লাভবান হয়েছি, কিন্তু আসলে কিন্তু এটা একটা গবেষণা। এবং কোয়ের সাথে যে মাগুর হয়, সত্যি আর কোনো মাছের সাথে পলিকালচারে কিন্তু মাগুর এত ভালো হয় না, আর একক মাগুর চাষ কিন্তু হয় না। তা আমি বলতে চাই যে যে সমস্ত গবেষণা এখন হচ্ছে, প্রচুর গবেষণা আমি চারিদিকে দেখি। কয়েকদিন আগেই শুনলাম, আমার কাছে ফোন করেছে, আমি নাম বলতে চাই না, আরএস নিয়ে গবেষণা হচ্ছে। আরএস তো ইন্ট্রোডিউস করলাম আমি বাংলাদেশে, আমার প্রচুর টাকা ইনভেস্ট করে, তো সেটা নিয়ে গবেষণা হচ্ছে। আমাকে বলতেছে যে বাদল ভাই আপনাকে থাকতে হবে, আপনার সাহায্য করতে হবে। আরে আচ্ছা, আমি আরেকটু অভিজ্ঞতার কথা বলি।
একদিন হঠাৎ করে, আপনারা ওয়াইস কবির সাহেবকে চিনেন, ডক্টর ওয়াইস কবির, কেজিএফ এর উনি ছিলেন, বোধহয় 2-3 বছর আগেই ছিলেন মনে হয়। হঠাৎ করে আমার ফার্মে উপস্থিত। তো কেন? যে উনি কোনোভাবে শুনেছেন আমার কথা, যে আমি একটু ইনোভেটিভ থিঙ্কিং করি, বিভিন্ন নতুনত্ব অনেক কিছু করি। তো আমাকে বললেন যে আপনি কেজিএফ এ কেন আসেন? আমি বলি কোথায় আসবো? তো বলে কেজিএফ এ আসেন, কেজিএফ ইজ ওপেন ফর ইউ লাইক পিপল। আমি বলি কেমন সেটা? বলে যে আমরা তো আপনাদের মতো যারা এই ধরনের ভাবনা ভাবেন, নতুন কিছু ইনোভেটিভ ভাবনা ভাবেন, তাদের জন্য আমরা ফান্ডিং করব এবং আমি আপনাকে ইনভাইট করতেছি। তো যথারীতি আমি একদিন গেলাম, যাওয়ার পরে আমি একটা প্রজেক্ট সাবমিট করলাম এই মেকানাইজেশন, অ্যাকোয়াকালচার মেকানাইজেশনের উপরে, নট আপনার আরএস এর উপর। আসলে আরো অ্যাপ্লিকেবল টেকনোলজি কিন্তু পৃথিবীতে আছে, যেটা আমরা এখন করছি। আইপিআরএস, ইন পন্ড রেসিও সিস্টেম, যেটা কিন্তু বাংলাদেশের জন্য মোর অ্যাপ্লিকেবল, কারণ বাংলাদেশে আমাদের প্রচুর পন্ড আছে। এটা যদি শুধু কাস্টমাইজ করা যায়, মানে এরিয়াটাকে ছোট পুকুরে কিভাবে বেশি ভলিউম ওয়াটার রেখে, আমরা নাটোর কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি, সেটা কিন্তু ইউসেকের সহ আমেরিকান একটা ফান্ড দিয়ে এটার উদ্যোগটা পাইনিয়ার কিন্তু আমি, এবং আমি কিন্তু যাচ্ছি প্রায়। এনিওয়ে, তো আমি একটা প্রজেক্ট সাবমিট করলাম অ্যালং উইথ এ টিচার অফ বিএইউ। সেইখানেই কোন এক শিক্ষক, আমি নাম বলছি না, ওইখানে মিটিং এর ভিতর যায় বললেন আমার কথা, যে উনাদের কাজ তো গবেষণা না, উনারা তো ফিল্ডে উৎপাদনের সাথে জড়িত। তো এই কথাটা আমি আবার, যারা মিটিং এ ছিলেন ওনারাই আমাকে বললেন যে দেখেন আপনাদের বিরুদ্ধে তো কথাবার্তা চলছে। আমি কেমন? যে আপনারা তো গবেষক না, আপনারা তো উৎপাদনের সাথে জড়িত। গবেষক যারা, তারা হলো ট্রেডমার্ক, তারা অনলি এঙ্গেজ ফর রিসার্চ। আমরা রিসার্চে যাইতে পারবো না। আমি যে মাগুর মাছের কথাটা বললাম, এরকম আরো অনেক কিছু, যেমন বাংলাদেশে আরএস হয়েছে, আমি আমার টাকা, পকেটের টাকা দিয়ে এনেছি, এবং সেখানে কিন্তু গুলশা, পাবদা, শিং মাছ এগুলি হয়। পৃথিবীর কোনো বিজ্ঞানী কিন্তু এটা আমাদেরকে বলে দেয় নাই যে এই মাছগুলি হবে, সেটা কিন্তু আমি করেছি, এবং ওয়ার্ল্ড কিন্তু এখন আমাকেই ফলো করে এবং বলে যে হ্যাঁ, যদিও মাছের দাম কম, আমরা খুব একটা প্রফিটে যেতে পারছি না, আমরা এইবার সেটা আরএস এ আমরা কিন্তু এবার হ্যাচারি করতেছি, এবং সেটা আমি এক্সপেরিমেন্ট করেছি এবং ভালো হচ্ছে। তা আমি যেটা বলতে চাই যে আসলে আমাদের গবেষণা নির্ধারণ, গবেষণা অবশ্যই হবে, সব ফিল্ডে আসবে, আমি সেটাও চাই না, কিন্তু জিনিসটা হলো যে একটা পার্সেন্টেজ গবেষণার রেজাল্ট কিন্তু ফিল্ডে আসতে হবে, আর নাহলে আমি মনে করবো যে ওয়েস্ট অফ মানি। স্ট্রেট কথা আর কি আমি বলতে চাই, যে আসলে যে গবেষণা কোনোই কাজে লাগবে না, আমাদের পরিবেশ, আমাদের সাস্টেনেবিলিটি অথবা এগুলোর উপরে যদি আমাদের কাজ না হয়, তাহলে এই গবেষণা ওয়েস্ট অফ মানি আমি মনে করবো আর কি। একটা পার্সেন্টেজ অবশ্যই ফিল্ডে আসতে হবে, সেটা জেনারেলাইজ হইতে হবে, সেটা পপুলারাইজ করতে হবে। সেই দায়িত্ব কার? সেই দায়িত্ব পালন করার জন্য কিন্তু অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আছে, বিএফআরআই, আমি জানি না এক্সটেনশনের কাজে কিছু কিছু করে কিনা। যারা গবেষণা করেন ওনাদেরকে ম্যান্ডেট থাকা উচিত যে আমরা একটা রেজাল্ট ফিল্ডে নিয়ে যাব, এবং সেটা আমি পরিষ্কার বলতে চাই যে আসলে এখানে সাবজেক্টিভ অ্যানালাইসিসের সাথে ইকোনমিক্স যুক্ত করে কিন্তু গবেষণা হইতে হবে, আর নাহলে সেটা সাস্টেন করবে না। আমি কিন্তু এটা বলতেই চাই যে আসলে গবেষণা আরো একটু চিন্তা ভাবনা, যে গবেষণা কখনোই কাজে লাগবে না সেই গবেষণা আমাদেরও কাজে লাগবে না, আমরা কিন্তু সেটাতে উপকৃত হব না। সুতরাং আপনি যেটা বললেন যে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, এই কথাটা আমার কানে অনেক আসছে, এবং যিনারা গবেষণা করেছেন ওনারাও বলেছেন যে পোস্ট লস হয় 20%, 30% আরো বেশি। কিন্তু এত দিন যাবৎ মাছ উৎপাদনের সাথে যুক্ত, আমি কিন্তু আমার ফার্মে আমি দেখিনি আমার পোস্ট হারভেস্ট লস হয়। কেন হয় না? দেখেন এটা কোথায় হয়, যেখানে আপনার যাদের একটু ভাবতে পারে না যে আমাকে মাছটা হারভেস্ট করে কতক্ষণ পরে আমাকে আইসিং করতে হবে এবং বরফ পাওয়া যায় না, সেখানে হয়তো লস হইতে পারে। কিন্তু আমাদের মতো ফার্মের লোকেশন যেখানে, আমার কিন্তু 1 কেজি মাছও কিন্তু কখনো আমি লস করি নাই, যে আমি হারভেস্ট করে রেখে দিয়েছি, মার্কেট পর্যন্ত যেতে আমার 10 কেজি লস হয়ে গেছে, আমার কিন্তু জিরো লস। হ্যাঁ, হতে পারে এটা হয়তো কোনো এক রিমোট এরিয়াতে হয়তো মাছ হারভেস্ট হলো, সেখানে আইসিং এর ব্যবস্থা নাই, সেখানে আইস গুঁড়া করা, পাউডার করার ব্যবস্থা নাই, হয়তো একটা সময় পরে সেটা আইসিং করা হয়, সেখানে লস হতে পারে। কিন্তু এইখানে কিন্তু আমি তো বললামই যে এটা আমাদের কাছে মনে হয় না যে এটা এইভাবে
এত লস হয়। এটা আমাদের মতো ফার্মগুলোতে এত লস হয় না, কারণ আমরা এটার ব্যাপারে অ্যাওয়্যার এবং খুব কেয়ারফুল থাকার চেষ্টা করি যাতে লস না হয়। তো আপনি যেটা বললেন যে বরফ ভাঙার মেশিন আবিষ্কার করছি, যে আসলে এগুলি তো আরো এখনো আধুনিক পদ্ধতি বের হয়ে গেছে, এগুলি অনেক জায়গাতে অ্যাভেলেবল এবং আমরা দেখি এবং হচ্ছে আর কি। তো গবেষণা হোক, কিন্তু আমাদের ফিল্ডে টিকে থাকার জন্য প্রায়োগিক গবেষণা আমি চাই, এবং সেটা হইলেই এটা সাস্টেইন করবে। আরেকটা জিনিস আমি এখানে যুক্ত করতে চাই, যে দেখেন আমাদের যে অ্যাকোয়াকালচারের অ্যাচিভমেন্ট, যেটা 44 লক্ষ মেট্রিক টন আমাদের উৎপাদন, আমি কিন্তু অ্যাফ্রেড যা এটার সাস্টেনেবিলিটি নিয়ে। কারণ হলো গতকালকে পাবদা মাছ বিক্রি হয়েছে 10,000 টাকা মন, মানে 250 টাকা কেজি, ইফ ইট ইজ 25 পিচে কেজি হয়। অনেক বড় পাবদা মাছ। একটা ফার্মারের প্রোডাকশন কস্ট 250 টাকার উপরে, কিন্তু সে বাধ্য হয়, এবং যে কিনে নিয়ে যাচ্ছে সেও আবার দ্বিতীয় দফা লস করছে। এতই মাছের দাম কমে গেছে। এটার কারণ তো অনেকগুলো হতে পারে। এটা এফেক্ট অফ কোভিড হতে পারে, আপনার প্রোডাকশন বেশি, আমাদের আপনার কনজাম্পশন কম, এটা তো হইতেই পারে। তো এই দিকে গবেষণা হওয়া উচিত। আসলে আসলে আজান পড়ছে এখন, কিন্তু কথা শোনাও যাবে না, বলাও কঠিন আর কি। আমার পাশেই মসজিদ। থ্যাংক ইউ বাদল ভাই, আপনার মূল্যবান আমি আসলে অভিজ্ঞতাগুলো আমাদের আরো সুযোগ হইলে বলবো, কিন্তু আজানের পরে একটু বলতে চাই, কারণ সাউন্ডটা একদম ঠিক আছে। জোরে। জি, আপনি যদি আপনার ইয়েটা মিউট করে রাখেন একটু কাইন্ডলি। জি জি জি। আমি একটু সাবমিট করতে চাই একটু ব্যাপারে। এই জি যে স্যার। উনি বলছেন না যে বিএফআরআই কেও এক্সটেনশনে যাওয়া উচিত, বিএফআরআই কিন্তু ম্যান্ডেট কিন্তু এক্সটেনশন না, এক্সটেনশন কিন্তু ম্যান্ডেট হলো ডফের। এবং বিএফআরআই ইজ দ্য রিসার্চ ইনস্টিটিউশন, তারা টেকনোলজি ডেভেলপ করবে, তারা প্যাকেজিং করবে, তারা মাঠে গিয়ে অন করবে যে দিস আর ইফেক্টিভ ফর দি প্রোডাকশন এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দিস। এটা কিন্তু একটু সমস্যা আছে, বিএফআরআই কিন্তু এভাবে এক্সটেনশনে যাওয়ার কথা না। এবং এটা কিন্তু আমরা কিন্তু বিএফআরআই কে এক্সটেনশনে যাওয়ার কথা বলছি না, আমরা যেটা বলছি যে বিএফআরআই এক্সিস্টিং যে ইয়ে আছে, যে আপনারা হয়তো জেনেটিক এবং মৌলিক যে গবেষণাগুলো করেন তার সাথে যদি সোশ্যাল রিসার্চ গুলোকেও যদি আসে, গবেষণার জায়গাতেই আমাদের মনে হয় যে আমাদের যে আমরা যে মার্কেটিং এর গবেষণা করছি, তো বিএফআরআই কোনো সমস্যা হওয়ার কথা না। মানে এটাও যেহেতু একটা গবেষণা, সুতরাং আমার কথা হচ্ছে যে শুধুমাত্র ভ্যারাইটি বা জেনেটিক ডেভেলপমেন্ট ছাড়াও আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি বারবার বলেছেন যে আপনারা যে গবেষণাটি করেছেন সেটি সফলতা এসছে মাঠ পর্যায়ে কৃষকরা এটাকে কাজে লাগানোর কারণে। সো আমাদের যেমন নতুন নতুন প্রযুক্তি দরকার, ঠিক একইভাবে উদ্যোক্তা তৈরির পরিবেশ তৈরি করা দরকার, এবং উদ্যোক্তারা যাতে টিকে থাকে সেই জন্য গবেষণা দরকার, যে উদ্যোক্তারা কোথায় থ্রেটটা ফিল করতেছে, আমাদের উৎপাদন খরচ কিভাবে কমানো যায়, আমাদের মার্কেটিং কস্টটা কিভাবে ইয়ে করা যায়, আমরা কিভাবে ভ্যালু অ্যাড করবো, সেই গবেষণাগুলো দরকার, যেটি কিন্তু আমরা পাচ্ছি না। আমরা জানি না যে আমরা কোথায় আমরা এই সাপোর্টটা পাবো। যেটি বাদল ভাই বলেছেন, আমি আমার প্লাবন ভূমির ক্ষেত্রে আমরা দেখছি যে আজকে প্রায় 22 বছর ধরে এটি সফলভাবে চললেও এটি কিন্তু বাংলাদেশের একটা জায়গায় কিন্তু থেমে আছে। এটিকে এক্সপানশনের জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, অথবা ইনস্টিটিউশনালি সরকারি পর্যায়ে কিন্তু কোনো গবেষণা এটাতে করা হয়নি। এটির কারণ আমরা আসলে এই সাপোর্টটা কেন পাচ্ছি না, অথবা আমাদের আজকে যে সমস্যার কথা বাদল ভাই বললেন যে 250 টাকা পাবদা বিক্রি করছি আমি, যেখানে আমার 250 টাকার বেশি খরচ পড়ছে, এই গবেষণা কে করবে? আমরা যদি ডফকে বলি, ডফ বলে এটা বিএফআরআই রিসার্চ করবে, আমাদের এক্সটেনশন, আমাদের রিসার্চ না। আবার বিএফআরআই যদি বলে যে এটা আমাদের জায়গা না, তাইলে আমরা আসলে ওই গ্যাপের মধ্যে একটা ডিসকানেক্টের মধ্যে পড়ে যাব। না, বাদল সাহেব যে মার্কেটিং কথা বললেন, এটা কিন্তু ওভারঅল সরকারকে আগে আসতে হবে, কারণ মাছের দাম কিন্তু নির্ধারণ করতে হবে আমাদের মার্কেট যারা ডিল করে, যারা এটা তাদেরকে যে প্রোডাকশনের বিষয়টা যে কিনবে, এখানে যদি ধরেন কোনো গভর্নমেন্ট কন্ট্রোল না করে, তাহলে কিন্তু মার্কেট এটা কিন্তু এক ধরনের জোটবদ্ধ এক দল আছে যারা সবসময় মাছ তাদের কাছ থেকে কম নিতে চাইবে। এটা একটা গভর্নমেন্টকে একটা সার্টিন স্টেজে গিয়ে একটা দাম ধরে দিতে হবে। তার যদি 250 টাকা খরচ হয় পার কেজিতে পাব দেয়, নিশ্চয়ই এটা 350, 500 টাকা বিক্রি হতে হবে, না তার লাভ হবে না, আগামী দিন সে বন্ধ করে দিবে। এটা কিন্তু কিছু কিছু ব্যাপার আছে, উই হ্যাভ টু ডেভেলপ দ্যাট ওয়ে। এখানে কিন্তু ডফের দায়িত্ব আমি যে কথা জানি না, বিএফআরআই কিন্তু দায়িত্ব কথা না। কিন্তু স্যার, আমি যুক্ত করে দিতে চাই, আসলে সরকারের দায়িত্ব ঠিক আছে, কিন্তু সরকার কিন্তু মাছের দাম বেঁধে দিতে পারবে না। এটা কিন্তু ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরে কিন্তু নির্ভর করবে। এখন আমি আরেকদিন বলেছিলাম
যে আমাদের রিয়েল স্ট্যাটিস্টিক্স দরকার, যে আসলে আমরা কত উৎপাদন করছি, আমাদের চাহিদাটা কতটুকু। যদি আমরা ওই যে দেখেন, আমি বলতে চাই এর ভিতরে, এই মার্চের 14-15 তারিখ আমার ফার্মে একটা ভ্যালু এডিশনের ডিসপ্লে করব আমি ব্যক্তিগত উদ্যোগে, এবং আরো 2-1টা ফার্ম আমার সাথে যুক্ত। কেন করতে চাই, যে যদি এভাবে আমরা যদি 5% মাছের কনজামশন যদি বাড়াতে পারি দেশে, তাহলে কিন্তু বহু মাছ কিন্তু বিক্রি হবে মাঠে, বাজারে। তো এই উদ্যোগগুলি কিন্তু সরকারের নিয়ে আসতে হবে, প্রোগ্রামগুলি দিতে হবে, এবং উদ্যোগী লোকের কিন্তু অভাব নাই। যারা উৎপাদনকারী তারা যদি আজকে জানে যে এমন একটা উৎপাদন যেটা করলে লাভ হবে, তার আগামী 6 মাসে কিন্তু সেটা একটা লেভেলে কিন্তু নিয়ে চলে যাবে। এমন উৎসাহী উৎপাদনকারীর অভাব কিন্তু বাংলাদেশে নেই, যেটা মাছের উৎপাদনে হয়েছে। এই যে আমার পাশে একটা পুকুর, আজকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা দেখে গেলেন, 4 কেজি পাঙ্গাস দাম হচ্ছে 77 টাকা কেজি। সে 2 বছর যাবত বিক্রি করতে পারছে না, তার লস হচ্ছে, করছে না, সে ক্যাশ লস হয়ে যাবে। তো আমি বলতে চাই যে গবেষণার সাথে ইকোনমিক্সকে যুক্ত করে গবেষণা করার জন্য, যেটা লাভ হবে না সেটা ফার্মারদেরকে অ্যাকনলেজ করানো, যে না তোমরা এই প্রোডাকশনে আর যাবা না, অথবা একটু রিডিউস করো উৎপাদন, তাহলে হয়তো লসটা কম হবে। আমি তো মনে করি এটা একটা দায়িত্বের ভিতর পড়ে সরকার এবং যারা গবেষণা করছেন, ওনারা উৎপাদনকারীদেরকে সজাগ করতে পারে যে তোমরা পাঙ্গাস চাষটা একটু কমিয়ে দাও, অথবা তেলাপিয়া চাষটা আর করো না, পাবদা মাছ ইন্ডিয়াতে এক্সপোর্ট হচ্ছে না এখন আর, সুতরাং এটা তোমরা রিডিউস করো উৎপাদন। আমি সেই জায়গায় মানে সাস্টেনেবল হওয়ার জন্য, এই যে আমাদের উৎপাদন ব্যবস্থা অথবা যে পরিমাণ উৎপাদন করি সেটা সাস্টেনেবল যাতে থাকে, সেই জন্য এই ধরনের প্রোগ্রাম আমি চাই, এই ধরনের গবেষণা আমি মনে করি হওয়া দরকার। তাহলেই আমরা উৎপাদনের সাথে যারা যুক্ত তারা টিকে থাকবো। ধন্যবাদ বাদল ভাই। আমি যে কথাটা আগে বলেছি, আমরা বোধহয় আরো একটি সেশন করতে হবে, কারণ আমাদের মূল যে জায়গাটিতে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম আজকে, যে আমরা উন্নয়নশীল দেশে উন্নত হলে খাদ্য নিরাপদতাও একটা বড় বিষয়, এটির যে সার্টিফিকেশনের বিষয়গুলো, এই গবেষণাগুলো কিন্তু একটা ইমার্জিং ইস্যু, যেটি শুধুমাত্র উৎপাদন বাড়লেই হবে না, আমাদের এগুলোর যে কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডাইজেশনের যে বিষয়গুলো আছে, এটিকে যদি আমরা না করতে পারি তাহলে কম্পিটিটিভ মার্কেটে আমরা কোথাও টিকে থাকতে পারবো না। সুতরাং আমরা আজকের যারা মন্তব্য করেছেন তাদের এই মন্তব্যগুলোকে নিয়ে, এবং এই যে আজকের যে আলোচনা হলো তার একটা ফলো আপ প্রোগ্রাম আমরা করব। শুধুমাত্র একটি রিকোয়েস্ট বাদল ভাইকে করছি, যে আপনি যে ভ্যালু এডিশনের উপরে যে ইয়াটি করছেন, মেলাটি বা আয়োজনটি করছেন, এটির একটা ভিডিও কিন্তু আমাদের বিসেফ এর এই প্রোগ্রামে দেখানো যেতে পারে। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের যারা মৎস্য চাষী তাদের জন্য একটি কাজ করবে এটি ইনশাল্লাহ। তো আমি মনে করি যে আপনি যদি ওটা আমাদের সাথে শেয়ার করেন, আপনার অভিজ্ঞতা কোনো একটা আলোচনা আমরা শেয়ার করব, বাট একই সাথে এই আয়োজনটাকেও আমরা দেখতে চাই কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে। আমাদের অনুষ্ঠান আসলে অনেক বেশি, আমরা 17 মিনিট বেশি পার করে ফেলেছি। আজকের আলোচনা অনেক ইন্টেন্সিভ আলোচনা থাকার কারণে আসলে সময় অনেক তাড়াতাড়ি পার হয়ে গেছে, মানে আমরা অনেক তাড়াতাড়ি সময় শেষ করে ফেলেছি। ফাইনালি আমরা যাচ্ছি আমাদের সভাপতি মহোদয়ের কাছে তার কনক্লুডিং রিমার্কস এর জন্য। বাট দর্শক মন্ডলী, আবারও সবাইকে অনুরোধ করব যে আমাদের পরবর্তী ফলো আপ সেশনে আমাদের সাথে থাকবেন, এবং যে প্রশ্নগুলো আজকে অ্যাড্রেস করা হয়নি সেগুলোকে নিয়ে আমরা ইনশাল্লাহ আবারও কথা বলবো। গোলাম হোসেন স্যার অলরেডি এগ্রি করেছেন, আমি আশা করি বাদল ভাইকেও আমরা পাবো আমাদের সাথে, এবং অন্যান্য যারা এটার সাথে রিলেভেন্ট আমরা তাদেরকে নিয়ে আসবো। আমি আমাদের সভাপতি মহোদয়কে অনুরোধ করবো তার কনক্লুডিং রিমার্কস এর জন্য। আমাকেও মেম্বার করে নেন বিসেফ এর। কে বললেন? বাদল ভাই স্যার। আমাকেও মেম্বার করে নেন বিসেফ। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আপনাদের আগ্রহের জন্য আমরা খুব আপনাদের আগ্রহের জন্য আমরা খুবই কৃতার্থ। আমরা আমাদের বোর্ডে আলোচনা করেই 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা বুধবারে আমাদের মিটিং হবে, বুধবারের পরে ইনশাআল্লাহ জানাবো। মানে আই এম কোয়াইট শিওর যে বোর্ড আপনাদেরকে পেলে আরো খুশি হবে, বিসেফ ফাউন্ডেশন। যে কথাটা সম্বন্ধে শেষ কথা বলা হচ্ছে, যে আজকের বিষয়বস্তু হলো এই কৃষি ক্ষেত্রে বলেছে, কিন্তু আমরা মৎস্য ক্ষেত্র নিয়েই কথা বলেছি। আমি মৎস্য ক্ষেত্র নিয়েই হয়তো ওখানে থাকার চেষ্টা করব, যে প্রায়োগিক গবেষণা এটা বেসিক, যে আমাদের মৌলিক গবেষণার ভিতরে তফাৎ আছে। প্রায়োগিক গবেষণা আমরা সাধারণভাবে বুঝি কৃষকের
উৎপাদনকারীর যে সমস্ত সমস্যাগুলো আছে সেইগুলোর সমাধান কল্পে যে সমস্ত গবেষণা হয়, বিশেষ করে কৃষকের উৎপাদনকারীর সাথে, কৃষক হোক, মৎস্য চাষী হোক, যেই হোক, তাদের সাথে কিনে নিয়ে যে গবেষণা, সেটা একটা প্রায়োগিক গবেষণা। প্রয়োগ, যেটা রেজাল্ট সরাসরি কৃষক বা উৎপাদনকারী প্রয়োগ করতে পারেন, এই কারণে ওটা ওভাবে একটা চলে আসছে। ইংরেজিতে বলা হচ্ছে অ্যাডাপটিভ রিসার্চ। কি করে এই একটা প্রযুক্তি, কি করে একটা নতুন জ্ঞান কৃষকের যে সামগ্রিক যে পরিস্থিতি আছে তার ভিতরে কি করে এটাকে অ্যাডাপ্ট করে, কি করে তার ভিতরে খাপ খেয়ে চলে। কিন্তু সেই সাথে অর্থনীতির কথা বলা হয়েছে এবং সেই সাথে পরিবেশের কথাটা বেশি উচ্চারিত হয় নাই, কিন্তু পরিবেশের কথাটাও আসলে থাকার দরকার আছে। ফলে আমাদের ওই দিক থেকে মানে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি করব। গোড়াটা খেয়াল করার দরকার যে কেউ কেউ ভাবছেন যে বাদল ভাই একজন কৃষক, উনি কেন গবেষণা করবেন? কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখছি কৃষি 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 মাছ হোক যাই হোক না কেন, তার সৃষ্টিটা কোথা থেকে? কৃষির সৃষ্টি তো কৃষকের গবেষণা থেকে। কেউ একজন মাথা চুলকায় ভাবছে আমি এই যে গমের মতো দেখা যায় এটা ছিটাই দিলে কি হবে, অথবা ওইখানে একটা মাছের মতো মনে হয় এটা পুকুরের মধ্যে দিলে কি হবে। এইগুলা প্রথম, কিন্তু গবেষণা তো 100-150 বছর ধরে আসছে, আনুষ্ঠানিক গবেষণা। কিন্তু হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার ইতিহাস থেকে কৃষি ব্যবস্থা রয়ে গেছে, খাদ্য ব্যবস্থা রয়ে গেছে। এইগুলা কে করেছে? কৃষকই করেছে। ফলে কৃষকের গবেষণা করার অধিকার নাই, ওরা উৎপাদনকারীর গবেষণা করার অধিকার নাই, সেই কেন করবে? এই চিন্তাটাই আমাদের, আমরা যারা গবেষণা করি, আমাদের মাথার থেকে বের করে দিতে হবে। যে বিশাল শক্তি আছে আমাদের কৃষকদের, তাদের চিন্তা চেতনার যে শক্তিটা আছে, সেইটাকে একসাথে আপনার যে একজন গবেষক বা প্রফেসর, তার যে মাথার মধ্যে যে বুদ্ধি আছে, একসঙ্গে মিলাই নিয়ে হলো প্রায়োগিক গবেষণা। আপনি তার বুদ্ধি, আপনার বুদ্ধি, দুইটাকে নিয়ে একসঙ্গে করবেন। এই জায়গাটা আমাদের মানে আমি মনেই করি যে আমরা আজকে যে বলছেন যে মৎস্য অধিদপ্তর সম্প্রসারণ করবে, ফিশারিজ গবেষণা তারা এই সম্প্রসারণের দায়িত্ব না, কথাটা সামগ্রিকভাবে ঠিক। কিন্তু গোলাম হোসেন, আপনি আমাকে দেখেছেন যখন 80-র দশকের প্রথম দিকে কৃষি গবেষণায় অন ফার্ম রিসার্চ ডিভিশন আমি প্রস্তাব করেছিলাম যে একটা দলই হবে যারা কৃষকের সাথে গবেষণার যোগসূত্র তৈরি করবেন। সে অন ফার্ম রিসার্চ ডিভিশন কোন কোন প্রতিষ্ঠানে, আরো প্রতিষ্ঠান তারা করেছে কৃষকের সাথে গবেষণা। তখন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটও কিন্তু আমাদের সঙ্গে কাজ করেছে, কৃষি গবেষণায় আমি ছিলাম তখন। এটাকে এবং তখন একটা কর্মসূচিও ছিল আমাদের যে কৃষকের কাছ থেকে শেখা, কৃষকের গবেষণা থেকে গবেষকরা কি শিখতে পারে, সেটারও একটা মানে কর্মসূচি আমাদের ছিল। আমার তৎকালীন সচিব আমাকে বলছেন উনি সেগুলা করে ইয়ে করতেছে, মানে বাকওয়াজ করতেছে। কিন্তু আমরা প্রমাণ করতে পারছি যে আসলে কৃষকের বহু গবেষণা রয়ে গেছে, চিরাচরিত কর্মসূচি যেটাই করতে হবে। মাছের ক্ষেত্রেও তাই আছে, এবং মাছের ক্ষেত্রেও অনগোয়িং যে সবসময় চলতেছে, গবেষকরা করতেছেন। সেটাকে যখন বাদল ভাইদের মতো মানুষ মাঠে কাজ করতে গিয়ে ওনাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। যেরকম কিসের সাথে শিং মাছ দিতে বললেন, তেলাপিয়ার সাথে না কইয়ের সাথে, এটাও কিন্তু যদিও একটা বুদ্ধিটা একটা মানে হঠাৎ করে আসছে এক প্রফেসর সাহেবের মাথার থেকেই, কিন্তু এটা একজন কৃষক সেটা করতে গেছে। আর একটা জিনিস যে এটা যে ফলে আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রায়োগিক গবেষণায় গবেষণা, সম্প্রসারণ এবং উৎপাদনকারী তাদের ভিতরে একটা সমন্বয়ের প্রয়োজন। একটা বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের ভিতরে সমন্বয় নাই, প্রতিষ্ঠানগুলোর ভিতরেই সমন্বয় নাই, তারা আবার কৃষকের সাথে কি করবেন? আর কৃষকের সম্মান তখনই তার সঙ্গে সমন্বয়টা করতে পারবো সঠিকভাবে যখন আমি তাকে সম্মান করব। কৃষককেও সম্মান করতে হবে যে কৃষকের একটা ক্ষমতা রয়ে গেছে, আমার এক ধরনের ক্ষমতা আছে, আমি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আমি একটা জিনিস শিখেছি, কিন্তু আমার কৃষক ভাই উৎপাদনকারী উৎপাদন করতে গিয়ে, কৃষি কাজ করতে গিয়ে তারও একটা অনেক কিছু হয়েছে। দুইটার সমন্বয় দরকার, যাতে করে আমরা গবেষণাটাকে বাস্তব ধর্মী, সমস্যা সমাধান ধর্মী করতে পারি। একদল আসেনি আপনারা যারা
মৌলিক গবেষণা করবেনই, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু মৌলিক গবেষণাকে প্রায়োগিক গবেষণার মাধ্যমে একটা সমন্বয় করা দরকার। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। ফলে আজকে যেগুলো আমরা আলোচনা করতেছি যে যে কৃষকের, ওইটা তো বাদল ভাই অনেক কি গবেষণা করবেন, এইটা সে তো গবেষক নয়। আমরা বিসেপ ফাউন্ডেশন, এটা নিয়েও কথা হচ্ছে কিন্তু, যে এটা তো গবেষণা প্রতিষ্ঠান নয়, অথচ এখানে কিন্তু বহু গবেষক রয়ে গেছেন একসাথে, এবং আপনারাও আসতে যাচ্ছেন। ফলে এই যে আমাদের চিন্তা চেতনার ভিতরে পরিবর্তন যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা উন্নত দেশের দিকে আগাইতে পারি হলো বিল্ডিং টিল্ডিং নানান কিছু কইরে, কিন্তু আমাদের চিন্তা চেতনার উন্নতি আনতে হবে। এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু হচ্ছে না, মানে ভালো হচ্ছে না ভবিষ্যতের জন্য। আবার একটা যে মূল্যের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানেও কোঅর্ডিনেশনের বিষয় আছে কিন্তু, যে চাহিদার সঙ্গে উৎপাদনের যে সমন্বয়, সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গাটা, কিন্তু তার জন্য ব্যবস্থাপনা দরকার, যে কি করে চাহিদার সঙ্গে উৎপাদনের সমন্বয় হবে, যাতে করে পাবদা মাছ 250 টাকা হলেও 300 টাকা করে বিক্রি করতে পারেন। এই সমন্বয়টা, যেরকম আমি একটা উদাহরণ, আমি এই মুহূর্তে কানাডা থেকে আছি। কানাডাতে কোনো কৃষক যা খুশি তাই করতে পারেন না। হয়তো ছোটখাটো এক পাশে একটু সবজি করলেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ যদি হুইট করতে চান, হুইট বোর্ডের সঙ্গে আলাপ করতে হবে। কেউ যদি ডিমের উৎপাদন করতে চান, এগ বোর্ডের সঙ্গে আলাপ করে নিতে হবে। আপনি যদি মুরগির ব্রয়লার হিসেবে করতে চান, আপনাকে সেখানে বোর্ডের সঙ্গে আলাপ করে নিতে হবে। প্রত্যেকটা বোর্ড নিয়ন্ত্রণ করে, যে বোর্ডটা আবার সবাইকে নিয়ে, সরকার বেসরকার সবাইকে নিয়ে, যে বোর্ড নিয়ন্ত্রণ করে কত হাজার ডিম প্রতিদিন অন্টারিও প্রদেশে বা কানাডায় উৎপাদিত হবে, যাতে বাজারের চাহিদার সঙ্গে সংযুক্ত থাকে। এই যে সমন্বয়টা, আজকে যে চাহিদার সঙ্গে এর মানে আমার উৎপাদনের একটা সমন্বয়ের জন্য, সেখানেও সরকারকেই আগে আসতে হবে, এবং সরকার সবাইকে নিয়ে আসলে এই ধরনের একটা কিছু সিস্টেম আমাদের দেশে কি চলতে পারে সেটা নিয়ে করতে হবে, যাতে করে আপনার এটা কৃষক যিনি উৎপাদন করছেন তার যেন ক্ষতি না হয়। কারণ সেই যদি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে পরে তো আপনার আর উৎপাদনই ভবিষ্যতে থাকবে না। আজকে যে গর্ব করতেছি যে আমরা ধানে মুখ হয়ে গেছি, মাছে অত নম্বর হয়েছি, কলাতে অত নম্বর হয়েছি, এই জিনিসটা আমরা ধরে রাখতে পারবো না, এটার জন্য দরকার। ফলে এমন অবস্থা না হয় এক মৌসুমে পেঁয়াজের দাম 3000 টাকা হয়ে গেল, ফলে সবাই পেঁয়াজ আমদানি করো, পরের বছর দেখা গেল যে 500 টাকা হয়ে গেল, এরকম যেন না হয়। আমি মানে মানে শেষ করছি, আমি গবেষণার শেষের কথাটা দিয়ে, যে সমন্বয়ের কথাটা এসে বলতেছি, সিউইডের কথা বলছেন, আমি একটু কথাটা না বলে পারছি না। আমি বাংলাদেশ ব্যাংকে কাজ করতাম, এখন ছেড়ে দিয়েছি। ওখানে আমি সিউইড নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাছ থেকে আমি শিখি যে সিউইড নিয়ে একটা কাজ হচ্ছে। আগে পড়েছিলাম, একবার কক্সবাজারে বেড়াতে গিয়ে ওদেরকে বললাম আমাকে দেখাও দেখে কি করো, সেখান থেকে আমার মাথার মধ্যে ঢুকলো। তাহলে আমি জানতাম ও বাংলাদেশ বিআরআই শুধু সিউইড নিয়ে কাজ করতেছে, আমি সেটা বাংলাদেশ ব্যাংকের মাথার মধ্যে ঢুকাইলাম, যেটা ভাই আমরা সিউইড এক্সপানশনের জন্য যারা উৎপাদন করতেছে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করি। তো সেইটার থেকে আলোচনা শুরু হতে হতে বের হলো যে বিআরআই একটা ক্ষুদ্র অংশ মাত্র এই হোল কাজটার মধ্যে, বাকি আরো রয়েছে। আমি আমার উৎসাহে এবং আমার প্রস্তাবে বাংলাদেশ ব্যাংক গত বছরের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে সিউইডের উপর একটা কনফারেন্স করলো কক্সবাজারে, এবং সেখানে একটা মেলা হলো। সেখানে মৎস্য গবেষণা ইনস্টিটিউট আসলো, সেখানে চিটাগাং ইউনিভার্সিটি আসলো, সেখানে একটা কি মেরিন রিসোর্স একটা ইনস্টিটিউট আছে না, এটা আসলো, আর একটা এনজিও আছে চিটাগাং এর ওইদিকে কোথাও, তারা আসলেন। এতগুলো লোক সরাসরি মানে উৎপাদনের সঙ্গে জড়িত আছেন, এবং সেই সাথে এক্সপোর্টার আছেন, সেই সাথে সিউইড নিয়ে কি করে খাওয়া যাবে সেগুলো নিয়ে গবেষণা করতেন। সমন্বয় নাই, এই লোকগুলা কারোর সঙ্গে কারো সমন্বয় ছিল না। এটা মানে সিউইড আসলে আমি একমত যে এই যে একটা আমাদের
মেরিন ইকোনমি থেকে আমাদের দেশের জন্য ওর জন্য খাবার নয়, ইন্ডাস্ট্রিয়াল ইউজ রয়ে গেছে। আমরা যে আইসক্রিম খাইতেছি, মুখের মধ্যে লিপস্টিক দিতেছি, সব জায়গার মধ্যে সিউইডের কিছু না কিছু আছে। অথচ আমরা এই যে সমন্বয়ের অভাবে যে এটা হচ্ছে না, নেতৃত্ব, আমি যেটা বললাম যে এই তখন কথাটা উঠলো, সরি আমি আধা মিনিটে শেষ করব, যে তখন কথাটা হলো যে ফিশারিজকে দায়িত্ব দেওয়া হয়েছে সিউইড গবেষণার জন্য করার, কিন্তু নেতৃত্বটা তো খালি আইন দিয়ে হবে না, অর্ডার দিয়ে হবে না, নেতৃত্বটা তো আপনার কাজ দিয়েও করতে হবে। ফলে ফিশারিজ রিসার্চ ওদেরকে বললাম, ভাই তোমরা সবাইকে নিয়ে ডাকো না করো, নেতৃত্বটা তোমাদের কাছ থেকে যেতে হবে, খালি বললে হবে না এটা আমাদের দায়িত্ব আর কেউ করতে পারবে না, বরঞ্চ সবাইকে যেখান থেকে পারে সবাইকে করা দরকার। ফলে মৎস্যের এই যে আজকে অবস্থাটা আপনারা আলাপ করলেন, চ্যালেঞ্জ গুলো, এইগুলোর জন্য সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা সবাই সে কথাটা বলেছেন। আমি আরেকবার আগামী আলোচনাটার জন্য অপেক্ষায় থাকবো যে চ্যালেঞ্জ গুলো কি আছে এবং সেই সমন্বয় গুলো কি আছে, এবং মাঠের ভিতরে কি করে আমাদের যে প্রায়োগিক গবেষণাগুলো স্ট্রেংথেন করতে পারি সেই জায়গাগুলো আমরা, এবং এবং ডিমান্ডের সঙ্গে যে উৎপাদনের চাহিদার সঙ্গে উৎপাদনের সমন্বয়টা কি করে করা যাবে সেগুলো নিয়ে আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমরা আপনাদেরকে আর একবার শুভেচ্ছা জানিয়ে এবং শাকিউল মিল্লাত মুর্শেদ, সালাউদ্দিন ভাই, ডক্টর গোলাম হোসেন, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আর একবার শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যার। আজকে আমরা আবারও সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের যে বিষয়, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করার কথা ছিল, সময় স্বল্পতার কারণে সেটি করতে পারিনি, যদিও আমরা 1.5 ঘন্টা আমাদের আজকে প্রোগ্রামটি করেছি। ইনশাল্লাহ আমরা আগামীতে এটা একটা ফলো আপ প্রোগ্রাম করব এবং আমাদের অন্যান্য বিষয়গুলোকে আমরা তুলে আনবো। যে কথাটি শেষ কথা হিসাবে আমরা বলতে চাই সেটি হচ্ছে যে জয়নুল আবেদিন স্যার যে কথাটি বলেছেন যে কৃষকের অর্জনকে আমাদের স্বীকৃতি দিতে হবে, এবং এই গবেষণাকে আমাদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমাদের একাডেমিক রিসার্চ গুলো আসলে পাশে দাঁড়াতে হবে। তাইলে আমরা উদ্যোক্তা তৈরি করতে পারবো, উদ্যোক্তা তৈরির পরিবেশ তৈরি করতে পারবো, এবং উদ্যোক্তাদেরকে টিকিয়ে রাখার একটা ব্যবস্থা আমরা করতে পারবো, এবং আমরা বাংলাদেশ এই উন্নয়নশীল দেশে যে পদার্পণ করছি সেটিকে আসলে স্থায়িত্বশীল করতে পারবো আমরা, এবং আমাদের এসডিজি এবং অন্যান্য যে লক্ষ্যমাত্রা সেগুলোকে অর্জন করতে পারবো। সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আবার পরবর্তী অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।